আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আয়োজিত আজকের এই সেমিনারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাদের সবাইকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে 2 ঘন্টা একদম নিজের জন্য দেওয়ার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। শুরুতেই একটি উদ্বেগজনক খবর দেখিয়ে আমরা এই আলোচনা শুরু করতে চাই। সেই খবরটি ছিল বাংলাদেশে 99% প্রাপ্তবয়স্ক স্বাস্থ্য ঝুঁকিতে। 18 বছর বয়স থেকে শুরু করে উপরের দিকে যত মানুষ আছেন এদের ভিতরে 99% স্বাস্থ্য ঝুঁকিতে, মাত্র 1% ঝুঁকিমুক্ত। তো আমার কাছে মনে হয়েছে যে 100% কেন দিল না? 2টো কারণ হতে পারে। যে 100% দিলে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের কোনো সম্মানই থাকে না, সেই জন্য দেয় নাই। আর 2 হতে পারে এটা সত্যই যে 1% মানুষ ঝুঁকিমুক্ত। তো আমরা যদি দ্বিতীয়টি ধরে নিই যে তারা কেন ঝুঁকিমুক্ত, আজকে আমরা যা বলবো এর অধিকাংশই আপনারা জানেন, কিন্তু জানাটা ইম্পর্ট্যান্ট। জানার থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানাটা। ওই 1% মানুষ যারা জানেন এবং মানেন, তারা যা জেনেছেন তাদের জীবন আচারে তা মানার তারা চেষ্টা করেছেন এবং করছেন। তো গবেষণা বলছে দিন দিন আমাদের কোমরবিডিটি বাড়ছে। কোমরবিডিটি মানে হচ্ছে যে শারীরিক অবস্থা, যে শারীরিক কন্ডিশন, যে রোগবালাই আমাদেরকে ধীরে ধীরে ধাপে ধাপে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেগুলোকে বলা হয় কোমরবিডিটি। তো চলুন গবেষণালব্ধ নিউজগুলো কি বলছে। বাংলাদেশে এখন 1 নম্বর কিলার ডিজিজ হচ্ছে হৃদরোগ। 34% মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ। খেয়াল করবেন, বাংলাদেশে প্রতি বছর যত মানুষ মারা যাচ্ছে এর ভিতরে প্রতি 100 জনে 34 জন মারা যাচ্ছে হৃদরোগে। রীতিমতো উদ্বেগজনক খবর সেটি হচ্ছে হৃদরোগে কম বয়সীদের মৃত্যু বাড়ছে। 35 বছরের কম বয়সী অসংখ্য ব্যক্তির হার্ট অ্যাটাক হচ্ছে। খুবই উদ্বেগের বিষয়। আমরা কোন তরুণ প্রজন্ম তৈরি করছি? কাদেরকে আমরা আমাদের উত্তরসূরি হিসেবে রেখে যেতে চাচ্ছি? যারা 35 বছরের নিচে হার্ট অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন। এবং মনে করার কোনো কারণ নাই যে আপনার ছেলে মেয়ে হয়তো এটা থেকে নিস্তার পাবে। ছোট্ট একটি ঘটনা, আমার কয়েক বছরের সিনিয়র এক বড় ভাই, তিনি রাজশাহী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্সের সিনিয়র প্রফেসর ছিলেন। এই তো কয়েক বছর আগে রিটায়ার্ড করেছেন। ছেলে আইবিএতে পড়ে। বাবা মা যা খেতে চেয়েছে তাই দিয়েছে, ফাস্ট ফুড থেকে শুরু করে সব কিছু। হঠাৎ করে ছেলে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এখন সেই বাবা বলে যে আমার এই ছেলের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে আমরা এমন একটি তরুণ প্রজন্ম রেখে যাচ্ছি যারা 35 বছরের কম বয়সে হার্ট অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন। হোয়াট অ্যাবাউট ডায়াবেটিস? প্রতি 10 জনে 1 জন ডায়াবেটিসে আক্রান্ত। এবং এখানেও একই অবস্থা, তরুণরা আক্রান্ত ডায়াবেটিসে। আমরা তো লাইফস্টাইল ডিজিজ নিয়ে কনসাল্ট করি। গত মাসে আমার কাছে একটি তরুণী এসেছিল যার বয়স 19 বছর, টাইপ 2 ডায়াবেটিস। তার আগে তার ছিল স্থূলতা, তার উচ্চ রক্তচাপ এবং পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। যে সিনড্রোম থাকলে একটি তরুণীর জীবন হেল হয়ে যেতে পারে। মোচ গজায় যাচ্ছে, চুল বেরিয়ে যাচ্ছে, দাড়ি, তারপর গলায় কালো দাগ, পিরিয়ড ইরেগুলার, ওভারিতে সিস্ট থাকতে পারে। এই রোগগুলোর পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল। চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের এখন অনেক উন্নত হয়েছে। 71 সালের তুলনায় আমরা অনেক 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 উন্নত হয়েছি। সিঙ্গাপুর হয়ে যায় নাই হয়তো বা, কিন্তু 71 সালের তুলনায় অনেক উন্নত হয়েছে। কি বলেন? ডেফিনেটলি। হলে কি হবে? সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার পরেও, সবচেয়ে ভালো ভালো ডাক্তার এবং সবচেয়ে ভালো ভালো হসপিটালে চিকিৎসা নেওয়ার পরেও কি অবস্থা দেখেন। বিশ্ব ডায়াবেটিস দিবসের গবেষণা নিবন্ধ, নিয়ন্ত্রণে ব্যর্থ 92% রোগী। বাংলাদেশে যত ডায়াবেটিসের রোগী আছেন, সমস্ত চেষ্টা করার পরেও তারা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছে না। কতজন? 100 জনে 92 জন। আর ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত হয়, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গানকে সে খেয়ে ফেলবে। স্ট্রোক থেকে শুরু করে হার্ট অ্যাটাক থেকে শুরু করে নানান রোগ ধরবে। কেউ এটা প্রতিরোধ করতে পারবে না, রক্ষা করতে পারবে না যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে। হোয়াট অ্যাবাউট হাইপার টেনশন? উচ্চ রক্তচাপ বিষয়ে গবেষণা কি? বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রতি 4 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। এবং এখানেও একই অবস্থা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওষুধ খাওয়ার পরেও তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওষুধ খেয়েও 88% রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। 2023 সালের গবেষণা নিবন্ধ, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের খবর।
আর উচ্চ রক্তচাপ যখন নিয়ন্ত্রণ থাকবে না, সে মাথা থেকে পা পর্যন্ত একটা একটা করে প্রভাব ফেলবে আপনার শরীরে, বিরূপ প্রভাব। এবং সবচেয়ে বড় প্রভাবটা কি? মাথায় স্ট্রোক। বিশ্বজুড়ে যে এত স্ট্রোক, এর পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। এবং 19, 20, 21 এই সময়টাতে আমরা স্ট্রেসে ছিলাম কোভিড নিয়ে, ঘরের ভিতরে বন্দি, শুধু খাওয়া দাওয়া, মোবাইল দেখা আর টেনশন করা, আর টেনশনের খবর শেয়ার করা। ফলশ্রুতিতে কি হলো? দেশে 1 বছরে স্ট্রোকে মৃত্যু বেড়ে দ্বিগুণ। তরুণরা আক্রান্ত হচ্ছে স্ট্রোকে। এই খবরটা আমাকে খুব ব্যথিত করেছে, লজ্জিত করেছে। কেন? 80 দশকে আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তখন আমরা দেখেছি যে স্ট্রোকে আক্রান্ত হতো কারা? বৃদ্ধরা, নানা দাদা। এরপর লাইফস্টাইলে ভুল ঢোকা শুরু করলো, জীবন আচার ভুল হতে শুরু করলো, ধীরে ধীরে বয়স কমতে শুরু করলো। আমরা জীবদ্দশায় দেখলাম আমাদের মা বাবার স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, এরপর বড় ভাইয়েরা, আর এখন ইয়াং ম্যানেরা। এই তো গত বছর আমাদের একজন সিনিয়র কলিগ মানে আমরা একসাথে কাজ করি, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। তার বড় ছেলে 29 বছর বয়সে স্ট্রোক করলো, রিকভারি করে গেছে। বাট 29 বছর বয়সে মেডিকেল কলেজের একজন প্রফেসরের ছেলে যদি স্ট্রোক করে, তার মানে কি? মেডিকেল নলেজ কিন্তু স্ট্রোক প্রতিরোধ করতে পারে নাই। আর মেডিকেল নলেজ দিয়ে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব নয় যদি তার জীবনাচার বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত না হয়। এবং তরুণরা আক্রান্ত স্ট্রোকে, এটা অনেক স্যাড নিউজ এবং অনেক ভয়ঙ্কর নিউজ আমাদের জাতির জন্য। 4 জনের 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত, ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, ফ্যাটি লিভারে আক্রান্ত। কেন? ভুল খাদ্যাভ্যাস, ভুল লাইফস্টাইল। আমরা জানিও না যে আমাদের ছেলেকে কি খাওয়াবো, মেয়েকে কি খাওয়াবো, জানি না। শুধু ভালো ভালো খাবার খাওয়াচ্ছি আর সেইরকম একটা পশ জীবনযাপন করছি, ফলশ্রুতিতে ফ্যাটি লিভারে আক্রান্ত। দেশের 17% মানুষ স্থূল। একসময় আমরা গরিব ছিলাম, টাকা পয়সা কম ছিল, আমরা তখন পরিমাপ করতাম যে আমরা কতজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি। এখন টাকা পয়সা হয়েছে, এখন এগুলো ভালো ভালো খাচ্ছি। ভালো ভালো খাওয়ার ফলে আমাদের কি অবস্থা? সেই 2014 সালের একটা জরিপ বলছে দেশের 17% মানুষ স্থূল। বাড়ছে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগের ঝুঁকি। এই যে হৃদরোগ, ডায়াবেটিস, এগুলো আকাশ থেকে পড়ে না, অর্জন করছি আমরা। এবং 2024 সালের একটি গবেষণা নিবন্ধ, দেশে দ্রুত বাড়ছে বেশি শারীরিক ওজনের মানুষ। এই যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এই রোগগুলোকে একত্রে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। এই রোগগুলো আকাশ থেকে পড়ে না এবং এই রোগগুলো বংশগত নয়। যদি কোনো চিকিৎসক বলেন যে এই রোগগুলো বংশগত, বুঝতে হবে তিনি পুরনো ধ্যান ধারণা লালন করেন। এই রোগগুলো বংশগত না, এগুলো থ্যালাসেমিয়া না। থ্যালাসেমিয়া রোগ কিন্তু রীতিমতো বংশগত, জেনেটিক ডিজিজ। বাট এই রোগগুলো নট জেনেটিক, এটা হচ্ছে পুরোটাই লাইফস্টাইলের সাথে সম্পর্কযুক্ত। তো আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে এই রোগগুলোর পেছনের মূল কারণ কি? ভেরি সিম্পল, আমরা অন্তত 3টি কারণকে সামনে নিয়ে আসতে পারি এই রোগগুলোর পেছনের কারণ হিসাবে। এই 3টি কারণের ভিতরে অতি গুরুত্বপূর্ণ প্রথম কারণ হচ্ছে ভ্রান্ত জীবন দৃষ্টি। আমরা আজকে কেউ সুখী না, কেউ আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, বটম অফ দ্য হার্ট থেকে বলতে পারি না শুকর, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড, প্রভু তোমাকে ধন্যবাদ, হরি ওম, নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী যে তুমি আমাকে অনেক ভালো রেখেছো। বরং প্রত্যেক দিন ঘুম ভাঙার পর 101টা কারণ আমাদের সামনে চলে আসে যে কী কী কারণে আমি ভালো নাই। কেন? জীবনকে আমরা যে অ্যাঙ্গেলে ডিফাইন করছি, অধিকাংশ ক্ষেত্রে এটা ভ্রান্ত, ভুল। আজকে আমাদের অতৃপ্তি, অধিকাংশ আধুনিক মানুষের অনেক কিছু আছে, কি নাই এটাই এখন কাউন্ট করতে হয় আমাদেরকে। কি আছে এটার তালিকা অনেক লম্বা, কি নাই এটাই আমরা যদি খুঁজি, তেমন কোনো কিছু অভাব নাই। কিন্তু তারপরে কিসের অভাব? তৃপ্তির অভাব। প্রত্যেকটা মানুষের বুকের ভিতরে অতৃপ্তির আগুন দাও দাও করে জ্বলছে, যে আগুন পাশে শুয়ে থাকা ওয়াইফ টের পায় না, দমকল বাহিনী তো এই আগুন দেখতেও পায় না, নিভাতেও পারবে না। এই আগুন নিভানো খুব কঠিন। এই অতৃপ্তির আগুন আমাদেরকে কুড়ে করে খাচ্ছে, ফলশ্রুতিতে তৈরি হচ্ছে এই ধরনের লাইফস্টাইল ডিজিজ। নাহলে এত মডার্ন চিকিৎসা কেন প্রতিরোধ করতে পারছে না? বিকজ এই আগুন নিভানোর ব্যবস্থা হসপিটালে নাই। 2 নম্বর হচ্ছে অবৈজ্ঞানিক জীবন আচার। যা খাওয়া উচিত খাচ্ছি না, ভাবছি কাল থেকে শুরু করব। যা খাওয়া উচিত নয় প্রায় খাচ্ছি, আর ভাবছি আজকে শেষ, কাল থেকে আর খাবো না। মজার ব্যাপার, এই কাল আর আসতে চায় না। অবশ্য একটা আছে, এখন তো বলা হচ্ছে না যে আগামীকাল, কাল। 3 নম্বর হচ্ছে মানসিক চাপ, স্ট্রেস বা টেনশন। হায়রে আধুনিক মানুষ আমরা,
আধুনিক বললে ভুল হবে, আধুনিকতম মানুষ। এবং একজন আধুনিকতম মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যার স্ট্রেস বা টেনশন নাই, চাপ নাই। যৌক্তিক এবং অযৌক্তিক চাপে একদম লেজে গবরে অবস্থা। তো আসলে এই যে আমরা মানুষ, সৃষ্টির সেরা মানুষ, নিজের দিকে তাকানোর সময় খুব কম পাই। তো আমরা যদি নিজেদের দিকে তাকাতাম তাহলে কি দেখতাম? দেহ, মন এবং আত্মার এক অপূর্ব, এক অবিস্মরণীয় সৃষ্টি হচ্ছে মানুষ। আপনি চান বা না চান, আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনার দেহ এবং মনের মধ্যে চলছে নিরন্তর যোগাযোগ। নিরন্তর যোগাযোগ চলছে আপনার দেহ এবং মনের মধ্যে। শুধু যোগাযোগ নয়, আপনার মনে যদি কোনো গুরুতর ঘটনা ঘটে, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, এই ঘটনা আপনার শুধু মনে থাকবে না, দেহে চলে আসবে। আর দেহে যদি কোনো গুরুতর ঘটনা ঘটে, আপনার মনকে এফেক্ট করবে। গত শতাব্দীতে এই বিষয়গুলোকে ইগনোর করার চেষ্টা করা হয়েছিল পাশ্চাত্যের কিছু কিছু বিজ্ঞানী বলা শুরু করলেন, মানুষ সে তো একটা কেমিক্যাল কম্পাউন্ড, সে কোনো না কোনোভাবে ভাবতে শিখেছে, এর মন, আত্মা এসব কিছু নাই এগুলো। কিন্তু গত শতাব্দীর শেষের দিকে কিছু বিজ্ঞানী দেখলেন যে দেহের উপর মনের প্রভাব অপরিসীম। এটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং পরবর্তীতে বিজ্ঞানের একটা নতুন শাখায় খুলে ফেললেন। এবং এটা নিয়ে আমেরিকার বিখ্যাত নিউজউইক পত্রিকার একটা কভার স্টোরি, দ্য নিউ সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড বডি, যে দেহকে কতভাবে প্রভাবিত করতে পারে আমাদের মন। আপনি যদি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর স্ট্রেসে থাকেন, কি হবে? আপনার দেহ মনে প্রভাব পড়তে শুরু করবে। একটি স্ট্রেস কোনো ব্যাপার না, সৃষ্টিকর্তা আমাদেরকে বহুত শক্তিশালী করে সৃষ্টি করেছেন, অনেক শক্তিশালী করেছেন। যে কোনো স্ট্রেসের ঘটনাকে আমরা কোপ আপ করে ফেলতে পারবো, কোনো বিষয় না। নাহলে তো আমরা অসুস্থ হয়ে যেতাম সবাই, কিন্তু হচ্ছি না কেন? আমাদের ভেতর থেকে আমাদের সিস্টেম এই স্ট্রেসকে আমরা কোপ আপ করে ফেলতে পারি। কিন্তু যদি এটা ইয়ার্স টুগেদার হয়, কিছুতেই আমি ভুলতে পারছি না, হ্যাঁ, কিছুতেই আমি এটা হজম করতে পারছি না, তখন দেহ মনে প্রভাব পড়তে শুরু করে। যদি একজন ব্যক্তি স্ট্রেসড আউট থাকেন, তার প্রথম প্রভাব পড়বে মনে, এবং তার মন থেকে কি চলে যাবে? শান্তি চলে যাবে। আর রাজ্যের অশান্তি ভর করবে তার বুকের ভিতরে। তার অনেক কিছু থাকতে পারে, বাট হি আর শি উইল ফিল আনহ্যাপি, এবং তার ফিলিংস হবে যে আমার কিচ্ছু নাই, অথবা কি যেন নাই, কি যেন নাই, সে ফিল করবে কিন্তু বলতে পারবে না, বুঝতে পারবে না। বাকিগুলো তার সিকুইলি, তার মেজাজ খিটখিটে হবে। তিনি তরুণ বয়সে ছিলেন, কীরকম প্রাণবন্ত প্রজাপতির মতো জীবন ছিল, আজকে সে খিটখিটে, একটুতে খেপে যান, একটুতে রেগে যান, একটুতে দুর্ব্যবহার করেন। তিনি প্রায় দুর্ব্যবহার করবেন, সম্পর্কের অবনতি ঘটবে। কত চমৎকার বিয়ে, প্রেম করে বিয়ে হয়েছে, আজকে একে অপরের চেহারা দেখলে মেজাজ গরম হয়ে যায়। সম্পর্কের অবনতি, এটা দাম্পত্য সম্পর্ক হতে পারে, এটা দাপ্তরিক সম্পর্ক হতে পারে, সামাজিক সম্পর্ক হতে পারে। তারপর দক্ষতা কমে যাবে, সিদ্ধান্তহীনতা ডেভেলপ করবে, সিদ্ধান্ত দিতে ভয় পাবেন, সিদ্ধান্ত দিলে ভুল সিদ্ধান্ত দিবেন, ফলে আরও ভয় ঢুকবে, ফলে আত্মবিশ্বাসের অভাব হবে, এবং তারপর একটা সময়ে সমস্যাকে তিনি সংকটে রূপান্তরিত করে ফেলবেন এবং লেজগবর করে ফেলবেন। এগুলো মনের বিষয়, আচরণের বিষয়, কিন্তু এগুলো যদি দীর্ঘদিন চলতে থাকে, তখন এটি আর শুধু মন এবং আপনার আচরণে থাকবে না, প্রভাব পড়তে শুরু করবে কোথায়? দেহে। শুরু হবে কিছু নতুন রোগ। এই রোগগুলোকে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন মনোদৈহিক রোগ। সূত্রপাত মনে, প্রভাব দেহে, এবং সেই জন্য বলা হয় মনোদৈহিক সাইকোসোমাটিক ডিসঅর্ডার, বিষণ্ণতা। আজকের পৃথিবীর আধুনিক মানুষদের মধ্যে মহামারী হচ্ছে বিষণ্ণতা। কোনো কিছুই তাকে তৃপ্তি দিতে পারছে না, তার কিছুই ভালো লাগে না। বিশেষ করে এই যে তরুণ সমাজ, আজকে তরুণ তরুণীরা 13, 14, 15, 16 বছরের তরুণ তরুণীরা কিছুতেই ভালো লাগে না তাদের, কারণ অঢেল সম্পত্তি বাবা মায়ের, কিন্তু এই সম্পত্তি তাকে তৃপ্তি দিতে পারছে না, ফলে বিষণ্ণতা। তারপর অবসাদ, অনিদ্রার সংখ্যা কিন্তু বাড়ছে। ঘরে ঘরে এখন নিদ্রাহীন মানুষ সারা রাত তাকায় থাকে। তারপর মাইগ্রেন, আধকবালি, মাথা ব্যথা, বমি হয়, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, হজমের সমস্যা। যা খায় তাতে গ্যাস হয়, পেট ফুলে যায়, ব্লটিং হয়, কখনো কনস্টিপেশন, কখনো ডায়রিয়া, কিছুতেই ভালো লাগে না, এবং খাবারে তার অশান্তি, যা খায় সেটাই পেটে প্যাঁচ লেগে যায়। ইরিটেবল বাউল সিনড্রোমে এইটা কিন্তু নিরাময় করা ভেরি টাফ। তারপর পেপটিক আলসার। বাংলাদেশে যে ওষুধটি এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, সেই ওষুধটির নাম হচ্ছে গ্যাস্ট্রিকের বা ওষুধ। এই যে পেপটিক আলসার, স্টোমাকে বা ডিডোনামে ঘা, এই ঘা কেন ভালো হচ্ছে না?
কারণ এর কারণকে আমরা জিয়ে রাখছি, আমরা সিমটম কামড়া যদি ওষুধ খাচ্ছি, স্ট্রেস কমাচ্ছি না, শুধু আমরা অ্যাসিডের ফলে সৃষ্ট ঘা দূর করছি, মানে কখনোই দূর হবে না। তারপর ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস, এই সব রোগগুলোর পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে স্ট্রেস, টেনশন বা মানসিক চাপ। আপনি বলতে পারেন যে আমাদের পৃথিবীর স্বর্গের কি অবস্থা, মানে আমেরিকার কি অবস্থা। তো চলুন আমরা একটু আমেরিকা ভিজিট করে আসি, পৃথিবীর স্বর্গ। সেই স্বর্গের কি অবস্থা? যুক্তরাষ্ট্রে 71% মৃত্যুর কারণ হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সারে মারা যাচ্ছে 71 জন 100 জনে। যে রোগ যখন বাড়ে, বিস্তার লাভ করে, সেই রোগ নিয়ে গবেষণা বাড়ে, সেই রোগের বিশেষজ্ঞ তৈরি হয়, সেই রোগের এক্সপার্ট তৈরি হয় এবং সেগুলো নিয়ে নানান কলেজ, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, বিভাগ প্রতিষ্ঠিত হয়। আমেরিকাতে তাই শুরু হয়েছে। আমেরিকাতে এখন বিশেষজ্ঞরা বলছেন যে আপনি যদি আপনার লাইফস্টাইল ডিজিজ প্রতিরোধ করতে চান, যদি থাকে নিয়ন্ত্রণ করতে চান, আর যদি আপনি এক্সট্রিমভাবে লাইফস্টাইল চেঞ্জ করেন, তাহলে নিরাময় করা সম্ভব। নিরাময় করতে চান তাহলে কি করতে হবে? প্রচলিত ওষুধে আপনার কিচ্ছু হবে না, তাহলে নতুন একটা ওষুধ খেতে হবে। সেই ওষুধটার নাম হচ্ছে লাইফস্টাইল মেডিসিন, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন। এবং এখনকার কালের কনসেপ্ট কি জানেন? একদম ইনোভেটিভ কনসেপশন, যে এই যে আমরা 5টা-6টা আলাদা আলাদা রোগ করছি, আলাদা আলাদা ডাক্তারের কাছে যাচ্ছি, আলাদা আলাদা ওষুধ খাচ্ছি, দিন শেষে 3 বেলা 35টা ওষুধ খাচ্ছি। কিভাবে হয় এগুলো? ধরেন বহুদিন পর আপনার স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা, 40 বছর পর, আরে দোস্ত কেমন আছিস, বহু বছর পর দেখা, কোলাকুলি করলেন, তারপর চা নাস্তা খেলেন, কত গল্প। এক ফাঁকে আপনার ফ্রেন্ড বললেন যে দোস্ত আমার প্রেশারটা না একটু বেড়ে গেছে, তো একটা ওষুধ খাই, ওষুধ খেলে ঠিক আছে। তো 40-45 বয়স, আচ্ছা ঠিক আছে, একটু হতেই পারে, মনে হতে পারে। আবার বছর 3 পর দেখা, দোস্ত এই রক্তে একটু সুগার একটু বেড়ে গেছে, সুগারটা একটু দেখা দিয়েছে, মানে কি ডায়াবেটিস ধরা পড়েছে। প্রথমবার ডায়াবেটিস ছিল না, 3-4 বছর পর ডায়াবেটিস ধরা পড়লো। বছর 7 পর আবার দেখা, দোস্ত বুকের ভিতরে না চাপ লাগে, হাঁটলে কেমন যেন একটু ধরপড় করে এবং একটু চাপ লাগে, সিঁড়িতে উপরে উঠলে, হাঁটলে। চেক আপ করে ধরা পড়েছে যে হার্টে নাকি ব্লক থাকতে পারে, ওষুধ খাচ্ছি, ডাক্তার বলছে ভয়ের কিছু নাই। তাহলে তৃতীয় রোগ ধরা পড়লো হৃদরোগ, মানে ব্লকেজ। আলট্রাসোনোগ্রামে ধরা পড়েছে লিভারে ফ্যাট। আর এই সবগুলোর পেছনের প্রধানতম কারণ তার ওজন 30 কেজি বেশি, থাকার কথা 65 কেজি, আছে 95 কেজি, যেটা তিনি কিছুই মনে করেন, অ্যাডজাস্ট করে নিয়েছেন সব কিছুই। এখনকার কালে লাইফস্টাইল বলছেন এই যে প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ডাক্তার দেখাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু রোগ কিন্তু একটা, মাদার ডিজিজ হচ্ছে একটা। সেই রোগটা কি? লাইফস্টাইল ডিজিজ। মাদার রোগ একটা, যে লাইফস্টাইল ভুলের কারণে ইন্টারনাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ভিতরটা গড়বড় হয়ে গেছে। প্রথম দেখা দিয়েছি উচ্চ রক্তচাপ, কয়েক বছর পর ডায়াবেটিস, তার কয়েক বছর পর হৃদরোগ, লিভারে ফ্যাট ধরা পড়েছে। কিন্তু মূল ডিজিজটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। তাহলে কি করতে হবে? পুরো লাইফস্টাইলকে মডিফাই করতে হবে, অর্থাৎ লাইফস্টাইল মেডিসিন খেতে হবে। আজকে যা আমরা আলোচনা করব মূলত লাইফস্টাইল মেডিসিন। এবং এটা কিন্তু কথার কথা নয়, আমেরিকাতে রীতিমতো এগুলো নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে এবং লাইফস্টাইল এক্সপার্টরা কলেজ প্রতিষ্ঠা করেছে, আমেরিকান কলেজ অফ লাইফস্টাইল মেডিসিন। এবং এই কলেজ যারা প্রতিষ্ঠা করেছেন তারা হচ্ছেন ইনারা। তো একটু পরিচয় করে দিই তাদের সাথে। ইনি হচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর ডিন অর্নিশ। তিনি হচ্ছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের কার্ডিওলজির প্রফেসর ডক্টর হার্বার্ট বেনসন। তিনি হচ্ছেন ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের সার্জন ডক্টর কার্লডওয়েল বি এস এল স্টাইন। তিনি হচ্ছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর নীল বার্নার্ড এবং তিনি হচ্ছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর, বায়োকেমিস্ট অ্যান্ড মেডিকেল নিউট্রিশনিস্ট ডক্টর টি কলিন ক্যাম্পেল সহ এই সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনি যদি সুস্থ কর্মময় একটি দীর্ঘ জীবন চান, মানে 80, 90, 100 বছর যতটুকু আয়ু সৃষ্টিকর্তা দিয়েছেন, এই পুরো আয়ু উপভোগ করে যেতে চাই এবং জীবনের শেষ দিনটাও কর্মঠ থাকতে চাই। কীরকম কর্মঠ? 90 বছর বয়স, আপনি টুকটুক করে বাজারে গেলেন, টাটকা সবজি কিনলেন, মাছ কিনলেন, ফিরে এসে বুড়িকে দিলেন রান্না করো, বুড়ি টুকটুক করে রান্না করলো, আপনি খেয়ে দিয়ে ওই পারে চলে গেলেন। অর্থাৎ জীবনের শেষ দিনও ওই বয়সে যতটুকু কাজ করা যেতে পারে ততটুকু কাজ করে আপনি পৃথিবী থেকে চলে গেলেন। দিস ইজ কল্ড সুস্থ কর্মময় দীর্ঘ জীবন। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এইটি যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে যে আমাদের সায়েন্টিফিক লাইফস্টাইল লিড করতে হবে। আমাদের কনসেপশন অদ্ভুত। আমাদের কনসেপশন কি? যখন আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, অদ্ভুত একটা স্বপ্ন দেখি আমরা
যে সেই রকম একটা চাকরি করব, প্রচুর ইনকাম করব, অথবা সেই রকম ব্যবসা করব, অঢেল সম্পত্তির মালিক হব, তারপর বিয়ে শাদী করব, বিভিন্ন দেশ ভ্রমণ করব, বিভিন্ন দেশে যাব, বিভিন্ন রকম খাবার খাবো, জীবন উপভোগ করব। এরপর যদি অসুস্থ হয় ডাক্তার কাছে যাব। ডাক্তার কী জন্য আছে? বাংলাদেশে ডাক্তার না পারলে ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়ায় না পারলে সিঙ্গাপুরে যাব। আমি নিশ্চয়তা দিচ্ছি তারাও বলছেন ডেফিনেটলি নট, কখনো হবে না। এই লাইফস্টাইল ডিজিজ আপনি পৃথিবীর কোথাও যেই নিরাময় করতে পারবেন না, বরং প্রতিরোধ উত্তম। আমাদের দৃষ্টিভঙ্গি অবৈজ্ঞানিক জীবনযাপন করব এবং সুস্থ থাকব। যদি অসুস্থ হয় ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে। এবং আমরা দেখছি তো, ওষুধ খাচ্ছি তো, ঠিক কি হচ্ছে? হচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাদের জীবনযাত্রা হতে হবে সায়েন্টিফিক অ্যান্ড ফ্রম সিন্স চাইল্ডহুড, একদম ছোট থেকে। লিমিট কখনো ক্রস করতে দেওয়া যাবে না ছোটদের, নাহলে ওই লিমিট আর কোনোদিন সে কমাইতে পারবে না। তাহলে অ্যাটলিস্ট 5টা বিষয় আমাদের জানতে হবে সবার, এবং এটাকে মানায় রূপান্তর করতে হবে। এবং 5টা বিষয় কি? 1 নম্বর মানসিক প্রশান্তি, 2 নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, 3 নম্বর প্রাণায়াম বা দম চর্চা, 4 নম্বর সঠিক খাদ্যাভ্যাস, এবং 5 নম্বর মিসলেনিয়াস অন্যান্য কয়েকটা পয়েন্ট। তো চলে আসি প্রথমে 1 নম্বর মানসিক প্রশান্তি। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে প্রশান্তি হচ্ছে জীবনের একক। 1 কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 থাকলে 1-এর ডান পাশে শূন্য দিলে 10 হয়, 2টা শূন্য দিলে 100 হবে, 3টা শূন্য দিলে 1000 হবে। আর যদি 1 না থাকে 1000 শূন্য বসান, নেট রেজাল্ট 0। সেরকম তারা বলছেন যে এই প্রশান্তি হচ্ছে জীবনের একক। আপনার বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, যশ খ্যাতি, পাওয়ার, কানেকশন, ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনি উপভোগ করতে পারবেন যদি আপনার জীবনে প্রশান্তি থাকে। প্রশান্তি যদি না থাকে আপনার সব কিছু থাকতে পারে, কিন্তু আপনার মনে হবে কি যেন নাই, বুকের ভিতর সবসময় একটা শূন্যতা কাজ করবে, একটা হাহাকার। এবং তারা বলছেন যে যদি এই সত্যিকার প্রশান্তি আমরা অর্জন করতে চাই, তাহলে মৌলিকভাবে 2টো বিষয় আমাদেরকে অর্জন করতে হবে। 2টো বিষয়, একটি হচ্ছে ইতিবাচক জীবন দৃষ্টি এবং 2 নম্বর হচ্ছে মেডিটেশন। তো চলুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি ইতিবাচক জীবন দৃষ্টি। ছোট্ট একটা উদাহরণ ইতিবাচক জীবন দৃষ্টিকে বোঝার জন্য চমৎকার, এক্সিলেন্ট। আপনি অনেক দিন থেকেই আপনার এক পরিচিত মানুষের সঙ্গে দেখা করবেন বলে চিন্তা করছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে কিছুদিন হচ্ছিল না। তো সেই দিন ছুটির দিন ভাবলেন আজকে দেখা করবই, সিদ্ধান্ত নিয়েছেন যাবই আজকে। তো সেভাবে পরিকল্পিতভাবে আপনি সকালবেলা নাস্তা করে তার কাছে গেলেন। তো ভাবলেন যে আজকে ছুটির দিন, হাঁটতে হাঁটতে যাবো, তাহলে কি হবে, হাঁটাও হবে, এক্সারসাইজ হয়ে গেল, কাজটা হলো 2 in 1। তো আপনি হাঁটতে হাঁটতে তার কাছে গেলেন, কাজ সেরে হাঁটতে হাঁটতে ফিরে আসছেন। প্রচণ্ড গরম, এপ্রিল মে মাস, ভয়ঙ্কর সোয়েটিং হচ্ছে এবং ভয়ঙ্কর তৃষ্ণা আপনাকে পেয়ে গেল। ফেরার পথে এতই তৃষ্ণা যে পরিচিত এক দোকান দেখে উঠলেন, বললেন যে ভাই আমারে ভয়াবহ তৃষ্ণা, 1 গ্লাস পানি দাও। তিনি কি বুঝলেন না বুঝলেন আপনাকে এইভাবে পানি দিলেন। এইটা দেখার সাথে সাথে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার মনের ভিতরে যে রিয়াকশন হবে আপনি হচ্ছেন তাই। এটা দেখার সাথে সাথে যদি মনে হয় যে এটা ফাজিল, চাইলাম 1 গ্লাস, দিল আধা গ্লাস, মনে মনে বলছেন আপনি নেতিবাচক, না শকর, নেগেটিভ, রিয়াক্টিভ। কেন? আসলে এই গ্লাসে 2টো বাস্তবতা আছে। এই গ্লাসটার অর্ধেকটা পানিতে পূর্ণ আর অর্ধেকটা ফাঁকা। একজন ব্যক্তি যদি নেতিবাচক হয়, রিফ্লেক্সলি তার দৃষ্টি যাবে কিনাই তার দিকে। সে প্রথম খাট করে দৃষ্টি যাবে যে বেটা পানি চাইলাম 1 গ্লাস, দিল আধা গ্লাস, অর্ধেকটাই ফাঁকা। এবং এই ব্যক্তি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না, কারণ সে সব সময় পরিবারে, সমাজে, অফিসে সবসময় খালি খুঁজবে, আর কি নাই খুঁজতে খুঁজতে খালি সব জায়গায় সে লেজে গোবরে করবে। আর যদি এই গ্লাসটা দেখার পর পানিটা আপনি পান করলেন, দিয়ে বলেন আরে বাপরে বাপ ঠান্ডা পানি তো, আলহামদুলিল্লাহ, দিয়ে বলেন ভাই 1 গ্লাস পানি দাও, একটু পাশে একটু বেশি, তৃষ্ণা বেশি। 1 গ্লাস তিনি দিলেন, পানি পান করলেন, দিয়ে তাকে ধন্যবাদ দিয়ে থ্যাংক ইউ দিয়ে চলে আসলেন। আপনি শুকরগুজার, আপনি পজিটিভ, আপনি প্রোঅ্যাক্টিভ, আপনি কি আছে তার দিকে তাকাইতে অভ্যস্ত। আপনি জীবনে অনেক দূর যাবেন, জীবনে সাইন করবেন, এমনকি আপনার পদচিহ্ন আপনি পৃথিবীতে রেখে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি দেখেন বর্তমান পৃথিবীর 1 নম্বর শীর্ষ ধনীকে, ইলন মাস্ক শীর্ষ ধনী, বিলিয়নিয়ার তো আছেই, এখন ট্রিলিয়নিয়ার হওয়ার পথে। বৈদ্যুতিক গাড়ির টেসলার মালিক তিনি, স্পেস এক্সের মালিক, টুইটার বর্তমানে এক্স হ্যান্ডেলের মালিক, আরও কত কিছুর মালিক, আমার জানার দরকার নেই। কিন্তু যেটি আমাদের আলোচ্য বিষয়, তিনি পৃথিবীর 1 নম্বর শীর্ষ ধনী, তাই তো? এখন বলেন 25-30 বছর আগে ইলন মাস্কের নাম আপনারা কে শুনেছিলেন? এনিবডি?
নোবডি। কেন? 25 বছর আগে শোনার মতো কোনো নাম ছিল না। 2024-এর 14 ডিসেম্বর তাকে নিয়ে একটা ছোট্ট স্টোরি বেরোয় পত্রিকায়। স্যুট কেনার অর্থ ছিল না, গ্যারেজে ঘুমাতেন মাস্ক। এখানে কে আছেন যে গেস্ট আসার জন্য চাপাচাপির কারণে গ্যারেজে ঘুমিয়েছেন অন্তত একদিন? এনিবডি? আমি আজ পর্যন্ত কোনো প্রোগ্রামে খুঁজে পেলাম না। তার মানে আমাদের অবস্থান কিন্তু তার থেকে ভালো ছিল। অন্তত গ্যারেজে ঘুমাইতে হয়নি। আমরা ঘুমিয়েছি, ড্রয়িং রুমে ঘুমিয়েছি, বেডরুমেও ফ্লোরিং করেছি, কিন্তু গ্যারেজে ঘুমাইতে হয়নি। এত ফকির নিয়ে আমরা ছিলাম না। কিন্তু তার অবস্থা দেখেন, সে গ্যারেজে ঘুমাতো। এত অবস্থা খারাপ ছিল। সেখান থেকে পৃথিবীর শীর্ষ ধনী কেন? তিনি কি নাই তার দিকে তাকান নাই। তিনি সবসময় তাকিয়েছেন তার কি আছে। এবং তিনি নিজেকে কি মনে করে জানেন? তিনি মনে করেন নিজেকে সে হচ্ছে এলিয়ন, মানে সে পৃথিবীর মানুষ না, এই গ্রহের মানুষ না, অন্য গ্রহ থেকে এসছে। কেন? তার ইনোভেটিভ চিন্তার কারণে। যে এত অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসে কোত্থেকে? নিশ্চয়ই আমি এই গ্রহের মানুষ না। কীরকম? নাসা যা চিন্তা করতে পারে না একটা প্রতিষ্ঠান হিসাবে, সে একক ব্যক্তি হিসেবে সে চিন্তা করেছে। সে আস্ত রকেটকে মহাশূন্য থেকে নামাইছে, আস্ত, ইনট্যাক্ট। তার এখন নেক্সট কর্মসূচি হচ্ছে যে এই উপমহাদেশ থেকে 1 ঘন্টায় আপনাকে আমেরিকা নিয়ে যাবে, ইনট্যাক্ট ওখানে নামাই দেবে। নাসা পর্যন্ত হতভাগ, এবং সে করে ছাড়বে। দেখেন অলরেডি এটা নিয়ে সে সাকসেসফুল অপারেশন করে ফেলেছে। তাহলে সে কি দেখতে অভ্যস্ত ছিল? যে আমার কি আছে। সে যদি চিন্তা করতে আমার কি নাই, দেখতো কিচ্ছু নাই, অর্থ নাই, বৃত্ত নাই, গ্যারেজে ঘুমায়, আমার কিচ্ছু না, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু তিনি চিন্তা করলেন উল্টাভাবে, আমার কি আছে? আমার এমন একটা মস্তিষ্ক আছে যার কারো নাই। এমন আইডিয়া আমি তৈরি করতে পারি যা সহজে কেউ তৈরি করতে পারে না। দেখেন নতুন পৃথিবী সে তৈরি করে ফেললো তার জন্য। দ্বিতীয় শীর্ষ ধনীকে র্যাঙ্কিং উঠানামা করে জেফ বেজোস, পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন শপ Amazon.com এর প্রতিষ্ঠাতা, মালিক। 25 বছর আগে, 30 বছর আগে জেফ বেজোসের নাম আমরা কে শুনেছি? কেউ শুনি নাই, কেন? শোনার মতো কোনো নাম ছিল না। হঠাৎ তারও চিন্তা হলো যে ব্যবসা শুরু করবেন। তিনি চিন্তা করেছিলেন যে কি নাই তা না, তিনি চিন্তা করলেন আমার কি আছে। তিনি চিন্তা করলেন যে আমার একটা গ্যারেজ আছে, এখানেও গ্যারেজ, অবাক করার ব্যাপার। তিনি চিন্তা করলেন আমার একটা গ্যারেজ আছে, 2টো কম্পিউটার আছে আমার, আমি 2-3 জন মানুষ নিয়োগ দিতে পারবো, ডেলিভারি ম্যান আর একজন ম্যানেজার। নিউ ইয়র্কের বাসায় বাসায় তিনি বই পৌঁছানোর ব্যবসা শুরু করলেন। দেখেন একটা গ্যারেজে ককশিটের উপরে স্টিকার লাগিয়ে Amazon.com দিয়ে এরকম ভাঙাচোরা টেবিলে তার ব্যবসা শুরু করেছেন। আজকে পৃথিবীর 1 নম্বর অনলাইন শপ। পৃথিবীর যে কোনো কর্নারে, যে কোনো দেশে, যে কোনো জিনিস পৌঁছানোর ক্ষমতা তিনি রাখেন। শুরু করেছিলেন গ্যারেজ থেকে। তিনি যদি চিন্তা করতেন যে আমার কি আছে, তাহলে আজকে এই জেফ বেজোসের নাম আমরা কেউ শুনতে পারতাম না। তো এই যে ইতিবাচকতা, ভেরি 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 ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, আসলে আমরা যদি প্রশান্তি পেতে চাই তাহলে সব সময় আমাদেরকে যে কোনো ঘটনায় প্রথম চিন্তা করতে হবে এবং বলার সক্ষমতা অর্জন করতে হবে যে থ্যাঙ্কস গড, প্রভু তোমাকে ধন্যবাদ, শুকর, আলহামদুলিল্লাহ। যে কোনো ঘটনায় আমরা কি পারি? অত সহজ না, কিন্তু অসম্ভব না, সম্ভব। তো এই যে আমরা কি খুঁজছি? প্রশান্তি খুঁজছি কোথায়? অর্থবিত্তের মধ্যে, পদের মধ্যে, পদবীর মধ্যে, শ্বশুর বাড়িতে, ব্যাংক ব্যালেন্সে, এবং কোনো জায়গায় কিন্তু প্রশান্তি থাকে না। কারণ প্রশান্তি জিনিসটা একটা ভোলাটাইল জিনিস, অদৃশ্য জিনিস। থাকে কোথায়? সে থাকে মনের ভিতরে, আপনার অন্তরে। আমি খুঁজছি প্রশান্তি, খুঁজছি সুপার মার্কেটে, জিনিসপত্রের ভিতরে, ঘর ভর্তি করে ফেলছি হোম অ্যাপ্লায়েন্স দিয়ে, কিন্তু প্রশান্তি আসতে চাচ্ছি না। তো প্রশান্তি খুঁজতে হবে কোথায়? অন্তরে। তো অন্তরে ডুব দিতে হবে। তো যেমন লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আমরা যদি প্রশান্তি খুঁজতে চাই, প্রশান্তি পেতে চাই, তাহলে অন্তরে ডুব দিতে হবে। এবং অন্তরে ডুব দেওয়ার একমাত্র বিজ্ঞানসম্মত আধুনিক উপায় হচ্ছে মেডিটেশন। আপনি ইংরেজিতে বলতে পারেন এটা মেডিটেশন, বাংলায় বলতে পারেন ধ্যান, আরবিতে মোরাকাবা। তো প্রশ্ন আসতে পারে মেডিটেশন কি? কি করে অন্তরে ডুব দেব এর মধ্য দিয়ে? মেডিটেশন নাথিং এলস। শত শত গবেষণা হয়েছে এবং সমস্ত গবেষণার সামাপ বলছে মেডিটেশন ইজ সায়েন্স, মেডিটেশন বিজ্ঞান। 1924 সালের আগে পর্যন্ত ছিল এটা মিস্টেরিয়াস, কিন্তু 1924 সালে জার্মান সাইকোলজি ডক্টর হ্যান্স বার্জার যখন প্রথম এনসেফালোগ্রাম যন্ত্র আবিষ্কার করে ব্রেনের বিদ্যুৎ পরিমাপ করতে সক্ষম হলেন, তখন বিজ্ঞানীরা বলতে শুরু করলেন ইয়েস, মেডিটেশন ইজ সায়েন্স। বিজ্ঞানীরা বলছেন যে প্রতিনিয়ত আমাদের ব্রেন থেকে 25 থেকে 30 ওয়াটের বিদ্যুৎ তৈরি হয়। তবে এই বিদ্যুৎ সবসময় একরকম থাকে না, এক অবস্থায় থাকে না, অন্তত 5টা ধাপে অবস্থান করে। কীরকম? এই যে আপনারা আমার কথা শুনছেন, এখন যদি ইইজি মেশিন দিয়ে আপনার ব্রেন ওয়েভ পরিমাপ করা হয়,
পাওয়া যাবে 14 থেকে 26 সাইকেল পার সেকেন্ড। এবং সাইকোলজিস্টরা এর নাম দিয়েছেন বিটা ব্রেন ওয়েভ। স্বাভাবিক জাগ্রত অবস্থা, সক্রিয় অবস্থা, বিটা ব্রেন ওয়েভ। আর এখন যদি বাইরে মারামারি শুরু হয়, ভাঙচুর, গাড়ি ভাঙচুর হচ্ছে কোনো একটা কারণে, ওদের একজনকে ধরে নিয়ে এসে যদি তার ব্রেন ওয়েভ পরিমাপ করেন, পাওয়া যাবে কি 27 থেকে 84 সাইকেল পার সেকেন্ড। এবং বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন গামা ব্রেন ওয়েভ। উত্তেজনা, মার মার কাট কাট ভাঙচুর, উত্তেজনা, অস্থিরতা চলছে। আর আমরা যদি খুব প্রশান্ত থাকি, হয় কিন্তু দিনের কোনো কোনো সময় মনে হয় যে কি অদ্ভুত প্রশান্তি, এবং তখন মনে হয় আমার থেকে পৃথিবীতে কোনো ব্যক্তি সুখী নয়, আমিও তো পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। তবে এটা বেশি কোনো অবস্থানও করে না। এই যে অটোমেটিকভাবে দিনে কিছু সময় আমরা হঠাৎ করে কোনো একটা চলে যায় একটা অদ্ভুত সময়, অদ্ভুত স্টেজে। বিজ্ঞানীরা বলছেন এই স্টেজটার নাম হচ্ছে আলফা। 8 থেকে 13 ব্রেন ফ্রিকোয়েন্সি নেমে আসে, 8 থেকে 13 সাইকেল পার সেকেন্ড। এটা হচ্ছে আলফা ব্রেন ওয়েভ, প্রশান্তি, সুখ সুখ, এক অদ্ভুত অবস্থা বিরাজ করে। আর কেউ যখন ঝিমাইতে থাকে তন্দ্রায়, তখন এটার নাম হচ্ছে থিটা ব্রেন ওয়েভ, 4 থেকে 7 সাইকেল পার সেকেন্ড। আর কেউ যখন গভীর নিদ্রায় থাকে, নাক ডাকতে থাকে, 0.5 থেকে 3 সাইকেল পার সেকেন্ড, ডেল্টা ব্রেন ওয়েভ, গভীর নিদ্রা। বিজ্ঞানীরা দেখলেন অবাক করা ব্যাপার, একজন ব্যক্তি যখন মেডিটেশন করে বা মোরাকাবা করে বা ধ্যান করে, তিনি নাথিং এলস, তিনি কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আলফায় এবং কিছু সময় থিটায় অবস্থান করে, আলফা থিটা, আলফা থিটা। এবং এই লেভেল, এই অবস্থাটা হচ্ছে ব্রেনের সবচেয়ে ক্রিয়েটিভ অবস্থা, ব্রেনের সবচেয়ে গঠনমূলক অবস্থা। এবং আপনি ব্রেনকে দিয়ে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালোভাবে কাজ করাতে পারবেন যখন তাকে আলফা লেভেলের তাকে অর্ডার দেবেন। সেই জন্য এখন শত শত বছর ধরে যে বিষয়টি চলে আসছে সেটা হচ্ছে অটো সাজেশন, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলা। কোথায়? আলফায় যে। এবং আমরা কোয়ান্টামে এই সময়ের অতি গুরুত্বপূর্ণ কয়েকটা অটো সাজেশন দিয়ে রাখি। কোথায় যে? আলফায় যে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অটো সাজেশন। আমি জীবনে যা চাই আপনি দেখবেন সব কিছু এর ভিতরে আছে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আপনি যদি দিনে কয়েকবার 100 বার, 200 বার, 500 বার বলেন, ব্রেনের জন্য এটা অর্ডার হবে। 2 নম্বর, আপনি যা হতে চাচ্ছেন এটা দৃশ্যের আকারে দেখতে হবে, যে আপনি উমুক হতে চাচ্ছেন, দেখবেন ওই জায়গায় হয়ে গেছেন, আপনি ওই অবস্থা উপভোগ করছেন। বুঝি এরকম কাল্পনিক দৃশ্য দেখে কী লাভ? ব্রেন একটা কম্পিউটার, তবে জৈব কম্পিউটার, এর নিজস্ব কোনো বিদ্যা বুদ্ধি নাই, ওকে নিয়ন্ত্রণ করে মন, এবং সে কল্পনা এবং বাস্তবের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। আপনি দেখেন, সিনেমা দেখে কখনো কেঁদেছেন? কাঁদি নাই, এরকম ভিউয়ার খুব কমই আছে। অবুঝ মন সিনেমা দেখছি আর চোখ দিয়ে পানি পড়তেছে, আহারে নায়িকার এত কষ্ট। আপনি জানেন যে অবুঝ মন অভিনয় করা হয়েছে, নায়ক নায়িকা প্রচুর টাকা পেয়েছে এবং আপনার জন্য গ্লিসারিন দিয়ে কেঁদেছে, আর আপনি ওইটা দেখে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কেন? ব্রেন কিন্তু এটা বুঝতে পারতেছে না যে অভিনয় নাকি বাস্তব। সে কাঁদতে শুরু করেছে, কাঁদার জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। তো বিজ্ঞানীরা বলছেন আপনি যদি ব্রেনের কাছে সঠিক দৃশ্য দিতে পারেন যে আপনি ওই জায়গায় পৌঁছবেন, ওই জায়গায় আপনি পৌঁছাতে চান, সে আপনাকে ওই জায়গায় পৌঁছায় দিবে। তবে তার জন্য কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। শুধু তাই নয়, 2003 সালে, তার আগে পর্যন্ত মেডিটেশন নিয়ে শত শত গবেষণা হয়েছে এবং সমস্ত গবেষণাকে সাম আপ করে 2003 সালে টাইম ম্যাগাজিন এক অবাক করা একটি কভার স্টোরি করে, দ্য সায়েন্স অফ মেডিটেশন। অর্থাৎ মেডিটেশন নাথিং এলস, এটা বিজ্ঞান। একজন ব্যক্তি, তিনি বিশ্বাস করুন বা না করুন, তিনি যদি চর্চা করেন, হি অর শি উইল গেট বেনিফিট। এবং সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে আমার মনটা প্রশান্ত হবে, দেহটা স্থির হবে। দেহ স্থির হলে আমার ইমিউন সিস্টেম চমৎকারভাবে কাজ করবে এবং আমি সুস্থতার পথে হাঁটতে শুরু করব, পা 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 করে। 2, মনোযোগ দিয়ে যে কোনো কাজ করতে পারবো। আমাদের মন অত্যন্ত শক্তিশালী, অপরিসীম তার ক্ষমতা, কিন্তু অস্থির। এই অস্থির মনকে স্থির করে তাকে দিয়ে যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করাতে চান, তার একমাত্র টুলস হচ্ছে মেডিটেশন। শুধু তাই নয়, 2015 সালে অবাক করা একটা কাভার স্টোরি করে টাইম ম্যাগাজিন। দেখেন কি অদ্ভুত একটা কাভার স্টোরি। দিস বেবি কুড লিভ টু বি 142 ইয়ার্স ওল্ড। আপনার এই 1-1.5-2 বছরের বাবুটিকে আপনি 142 বছর বাঁচাতে পারবেন। কিভাবে? সিম্বলিকভাবে দুটো জিনিস এখানে দেখানো হয়েছে ছবিতে। এই বাবুটি কি করছে? চোখ বন্ধ করে কি করছে? মেডিটেশন করছে। হ্যাঁ, আপনি বাঙালি হলে বলবেন ধ্যান করছে, সৌদি মানুষ বলবে মোরাকাবা করছে, আর ইংল্যান্ডের মানুষ বলবে মেডিটেশন করছে। হাতে কি? মুসলিম হলে বলবেন যে তসবি, সনাতন হলে বলবেন জপমালা, আর ইহুদি খ্রিস্টান হলে বলবে কাউন্টার। খেয়াল করবেন,
টাইম ম্যাগাজিন বস্তুবাদীদের ম্যাগাজিন, এটা পুরোহিতদের ম্যাগাজিন না, ঠাকুরদের ম্যাগাজিন না, মৌলবীদের ম্যাগাজিন না। সেই ম্যাগাজিন এখন কি বলছে দেখেন, গবেষণালব্ধ শত শত আর্টিকেলকে সাম আপ করে বলছে যে একজন বাচ্চাকে যদি আপনি তাকে একটা চমৎকার সায়েন্টিফিক লাইফস্টাইল লিড করাতে পারেন এবং সে যদি নিয়মিত আল্লাহ খোদা ভগবান ঈশ্বরের নাম নেয়, নিয়মিত মেডিটেশন করে, তাহলে সে দীর্ঘজীবী হবে। দেখেন, পৃথিবী আবার কিন্তু গত শতাব্দী নাস্তিকবাদের প্রসার ঘটেছিল, এই শতাব্দী এই সহস্রাব্দে হচ্ছে জাস্ট বিপরীত। আপনি বলতে পারেন এটা কি কোনো সম্ভব, এটি কোনো বাস্তবসম্মত কোনো ভিত্তি আছে? অবশ্যই আছে। আপনি দেখেন, এই যে ঢাকা থেকে গেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একজন সাধক বসবাস করতেন 1200 শতকের দিকে, বাবা লোকনাথ ব্রহ্মচারী। তিনি কত বছর বেঁচে ছিলেন? 160 বছর। আপনি তার জীবনী পড়েন, ভেরি সিম্পল লাইফস্টাইল। হালকা খেতেন, নিয়মিত যোগা করতেন, ধ্যান করতেন। বড় একটা সময় শেষের দিকে তিনি ধ্যানে থাকতেন। চলে যান সিলেটে, শুয়ে আছেন হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি, তার জীবনী পড়েন। 150 বছর বেঁচে ছিলেন তিনি। তার মিশন যখন কমপ্লিট, অধিকাংশ সময় হুজরাতে তিনি মোরাকাবায় থাকতেন, আল্লাহর সাথে কানেক্টেড থাকতেন থ্রু মোরাকাবা। এখন তো কানেকশন বুঝি আমরা মোবাইলের মাধ্যমে, নেটওয়ার্ক আছে নাই বুঝতে পারি, ওনার নেটওয়ার্ক থাকতো এবং সেটা দিয়ে তিনি কানেকশন করতে পারতেন। এটা একটা ভিন্ন এবং এটা সম্ভব। ইভেন আপনিও পারবেন যদি সেই পথে আপনি চর্চা করতে শুরু করেন। আপনার এই বাবুটিকে আপনি তাদের মতো 142 বছর বাঁচাতে পারবেন। মেডিটেশনের ভূমিকাটা কি? আসলে আমরা অনেক জিনিস খেয়াল করি না, বুঝি না, বুঝলেও চেপে যাই, অথবা অবজ্ঞা করি, অথবা এড়িয়ে যাই। দেখেন, 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবাক করা একটা ডেফিনেশন দিয়েছিল হেলথের, যেটা আমি 4th ইয়ারে মুখস্থ করেছিলাম জানুয়ারিতে। ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, তারপরে এই যে বমি করেছি আর এটা মনে করার চেষ্টা করি না, কারণ এটার গুরুত্ব বুঝি নাই। এই কোয়ান্টাম ফাউন্ডেশনে এসে এগুলো কাজ করতে গিয়ে প্রথম বুঝি যে অপূর্ব একটা ডেফিনেশন তারা দিয়েছিল। কি বলেছিল তারা সেই সময়? তারা বলেছিল যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং আর নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। মানে আপনার অনেক টাকা হয়েছে, কোটি কোটি টাকা, তো একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। আবার অনেকে যাই শুনলেন, তা আপনি কয়েক কোটি টাকা নিয়ে সিঙ্গাপুরে চলে গেলেন, একদম সবচেয়ে ভালো সফিস্টিকেটেড হসপিটাল মাউন্ট এলিজাবেথ হসপিটাল, 7 স্টার হসপিটাল, যে বললেন ভাই টাকার কোনো চিন্তা নাই, মাথা থেকে পা আর পা থেকে মাথা পর্যন্ত 2 বার চেক করবা যে কোনো রোগ আছে কিনা। তারাও বুঝলেন মালদার পার্টি এসে গেছে, ভালো করে চেক আপ করলেন এবং চেক আপ করে বললেন যে আপনার কোনো রোগ নাই, চলে যান বাংলাদেশে। খোদ WHO বলছে এরপরেও আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা যাবে না। কেন? যতক্ষণ পর্যন্ত ওই মাউন্ট এলিজাবেথ হসপিটাল অথবা আপনি ঘোষণা না করবেন যে আপনি শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এবং আত্মিকভাবে সুস্থ আছেন এবং প্রাণ প্রাচুর্যে ভরপুর থেকে সবসময় কাজ করেন। তো প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ স্পিরিচুয়াল ওয়েলবিং? ছোট্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস, মর্ম কথা হচ্ছে যে আগুন যেমন খড়কুটাকে মুহূর্তে জ্বালিয়ে নিঃশেষ করে ফেলে, কারো মনে যদি ঈর্ষা থাকে তার সৎকর্ম তার নেকিকে জ্বালিয়ে শেষ করে ফেলবে। আপনার মেয়েটা এবার HSC দিয়েছিল, A পেয়েছে, অঙ্ক কঠিন হয়েছিল, যেভাবে হোক অঙ্কতে ভালো করতে পারে না, A পেয়েছে। আর পাশের বাড়ির মেয়েটা পেয়েছে গোল্ডেন। নিজের মেয়ের কথা মনে হলে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোয়, আর পাশের বাড়ির মেয়েটার কথা মনে হলে এই জায়গাটা জলে। এই জলা আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে নিভাইতে পারবেন? এই জলা হচ্ছে ঈর্ষার জলা, হিংসার জলা। ইস, এত চেষ্টা করলাম, আমার মেয়েটা সেই রেজাল্ট করতে পারলো না, পাশের বাড়ির মেয়েটা কীভাবে যেন করে ফেললো। এটা হচ্ছে ঈর্ষার জলা। এখন বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঈর্ষা দূর করতে হবে। এখন আপনার সত্যি সত্যি ঈর্ষা আছে, আপনি কোথায় দূর করবেন? কিভাবে দূর করবেন? কার মাধ্যমে দূর করবেন? কোন হসপিটালে যাবেন? কোন বিশেষজ্ঞের কাছে যাবেন? পৃথিবীর কোন জায়গায় গেলে আপনার ঈর্ষা কমাতে পারবে? আমাকে কেউ বলতে পারবেন? ঈর্ষা কমানোর জন্য আপনাকে ধর্মের কাছে যেতে হবে। একমাত্র ধর্মীয় অনুশাসন এবং টিচিংস আপনাকে ঈর্ষা কমাতে পারবে। দেখেন, সেখানেও WHO বলছে ঈর্ষা কমাতে হবে। রাগ, ক্ষোভ, ঈর্ষা, ঘৃণা, পরশ্রীকাতরতা, এগুলো বলে মনের দূষণ। পুকুরে যদি কেউ বিষ ছেড়ে দেয়, পুকুরের পানি দূষিত হয়, সব মাছ মরে যাবে। তো আমাদের মনের ভিতরে দূষণ, রাগ, ক্ষোভ, ঈর্ষা, ঘৃণা, পরশ্রীকাতরতা, টেনশন ভর্তি। এই দূষণ যদি মুক্ত না করেন, আমরা এইটুকু বলতে পারি, আর যা হোক আপনি প্রশান্তি জীবনে পাবেন না। সেই জন্যই স্পিরিচুয়ালিজমের গুরুত্ব, সেই জন্যই এখনকার কালে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে দিনে 2 বেলা মেডিটেশন খুবই জরুরি। এই মেডিটেশন আপনার মনের খাবার, আপনার মনের ব্যায়াম, আপনার মনের পানি হিসেবে কাজ করবে, ইভেন ব্রেনের ব্যায়াম হিসেবে কাজ করবে।
এবং আপনাকে প্রশান্তি দেবে। ধীরে ধীরে ধাপে ধাপে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন, দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক হবে। গেল 1 নম্বর। এবার চলে আসি 2 নম্বর। আমরা এখানে যারা আছি সব মডার্ন মানুষ, আমরা নানান বয়সী নানান প্রফেশনের মানুষ আছি। আমরা আমাদের পূর্বপুরুষ দাদা পরদাদা জীবন থেকে আমাদের জীবন আচার একদম বদলে গেছে। আজকে আমরা অধিকাংশ হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার, কায়িক পরিশ্রমহীন জীবনযাপন করছি। ব্রেন কিন্তু দুর্দান্ত গতিতে কাজ করছে আমার দাদা পরদাদার থেকে 100 মাইল স্পিডে, কিন্তু দেহটা একদম কাজ করতে চায় না। তো গত কয়েক বছর আগে ল্যান্সেট হচ্ছে নাম্বার 1 ব্রিটিশ মেডিকেল জার্নাল, এবং সেই জার্নালে একটা অবাক করা একটা আর্টিকেল পাবলিশড হয়, খুব গুরুত্বপূর্ণ। বিষয়বস্তু কী ছিল? তারা বলছে যে বিশ্বে যত অকাল মৃত্যু হচ্ছে এর মধ্যে প্রতি 10টি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যুর কারণ হচ্ছে শারীরিক নিষ্ক্রিয়তা। শুয়ে বসে কাটাচ্ছি আমরা। ব্রেন তুফান গতিতে কাজ করছে, বাট বডি কখনো শুয়ে কখনো বসে, মাঝে মাঝে দাঁড়িয়ে। তো কি হচ্ছে? আমাদের শরীরটা বসে যাচ্ছে। যে কোনো মেশিনারিজ আপনি বসিয়ে রাখেন, বসে যাবে এবং একদিন ওই মেশিনটা নষ্ট হয়ে যাবে। তো বিজ্ঞানীরা বলছেন এই যে ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি, সিটিং ইজ কিলিং আস। আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, দ্যাট সিটিং উইল কিল ইউ। আমরা জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা অনেকে জানি না যে সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। অর্থাৎ একজন ব্যক্তি যদি ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকে 5, 6, 7, 8, 9, 10 ঘন্টা, এটা ধূমপান যেমন পুরো শরীরকে ক্ষতিগ্রস্ত করে, ঠিক একইভাবে ক্ষতিগ্রস্ত করবে। এবং আমরা তো লাইফস্টাইল ডিজিজ নিয়ে কাজ করি। আমাদের দৃষ্টিতে একক প্রফেশন হিসাবে সবচেয়ে এফেক্টেড প্রফেশন কোনটা জানেন? যারা বেশি বসে থাকে। কে বলতে পারেন কোন প্রফেশন সবচেয়ে বেশি বসে কাজ করে, সহজে বেরোতে পারে না অফিস থেকে? ব্যাংকার। এবং আমরা দেখেছি ব্যাংকারদের এই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সবচেয়ে বেশি। এখন অলমোস্ট সব প্রফেশনে ঢুকে গেছে, কিন্তু তাদের মধ্যে বেশি এবং তাড়াতাড়ি। তো কি করতে হবে? আমাদের 1 ঘন্টা শারীরিক পরিশ্রম করতে হবে প্রতিদিন। 1 ঘন্টা, সপ্তাহে 2 দিন সরকারি ছুটি, ব্যায়ামেও ছুটি 2 দিন, এবং 5 দিন শারীরিক পরিশ্রম করতে হবে। তো এখন কি তাহলে চাকরি বাকরি বাদ দিয়ে আমরা শারীরিক পরিশ্রমের কাজ খুঁজে নেব? ইম্পসিবল। তাহলে কি করতে হবে? শারীরিক পরিশ্রম করার যেহেতু কোনো সুযোগ নয় আমাদের মডার্ন মানুষদের, আমাদের প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা ব্যায়াম করতে হবে। তো আমরা মনে করি কয়েক রকম ব্যায়ামকে যদি আপনি একসাথে করেন তাহলে ইউ উইল গেট অল বেনিফিটস অফ এক্সারসাইজ। প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিট হাঁটবেন, জোরে জোরে হাঁটবেন। ব্রিস্ক ওয়াকিং, জোরে জোরে হাঁটা মানে হচ্ছে মিনিটে 120, 125 বার আপনি স্টেপিং দিবেন, পা ফেলবেন। দ্যাট উইল কল্ড ব্রিস্ক ওয়াকিং, জোরে জোরে হাঁটা। এর সাথে কিছু সময় জগিং করবেন। যদি আপনার হার্ট ডিজিজ না থাকে, ব্লকেজ না থাকলে, তাহলে অভ্যাস না থাকলে প্রথম দিকে 4-5 মিনিট জগিং করবেন। এরপর ধীরে 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 বাড়াবেন, শেষে 15 মিনিট জগিং করবেন। 30 মিনিট হাঁটবেন, 15 মিনিট জগিং করবেন। আরে আপনার শরীরে ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হবে, প্রত্যেকটা সেলের মধ্যে হাউকাউ শুরু হয়ে যাবে এবং রিপেয়ারিং শুরু হয়ে যাবে। সাথে 20 মিনিট যোগা। কেন? আপনি যতই হাঁটেন, জগিং করেন, পুরো বডির কমপ্লিট এক্সারসাইজ হবে না। সেই জন্য আপনাকে যোগা কিছু সময় করতে হবে, তাহলে ওই গ্যাপটা পূরণ করবে। আর 5 থেকে 10 মিনিট বঙ্গাসন, বসে থাকাটাই হচ্ছে ব্যায়াম। এবং এই আসনে বসে থাকলে আপনার হিপ রিজন, ওই যে পেরিয়ানাল রিজন চমৎকারভাবে কাজ করবে। আপনি কনস্টিপেশন প্রতিরোধ করতে পারবেন, আপনার পা শক্তিশালী হবে, ওই অঞ্চলে পেশি শক্তিশালী হবে, এবং তরুণীরা তারা নর্মাল ডেলিভারির জন্য তৈরি হবে। আপনি দেখেন আপনাদের বাড়ির কয়জনের কাজের পর সিজার লাগছে, কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের মেয়ের সিজার লাগছে। কেন? ওই আসনে বসে ওরা ঘর মোছে, তারপর অন্যান্য কাজ করে। আমাদের মেয়েরা করবে কাজ, করাইতে হবে, নাহলে অন্তত এই আসনে বসে সে পেপার পড়বে, অন্য কাজ করবে, দেখবেন সে তৈরি হবে। বাংলাদেশে 52% ডেলিভারি হচ্ছে সিজারের মধ্যে। অবাস্তব শুধু না, এটা রীতিমতো অবাক করা ঘটনা, পৃথিবীর কোনো দেশে নাই। নাহলে অন্তত এই আসনে বসে সে পেপার পড়বে, অন্য কাজ করবে, দেখবেন সে ঈদের অজ্ঞতা। এবং এইটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। তো প্রত্যেক দিন 1 ঘন্টা, সপ্তাহে 5 দিন, ব্যাস গেল 2 নম্বর। এবার চলে আসে 3 নম্বর, প্রাণায়াম বা দম চর্চা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের এই যে দেহ, এই দেহের প্রধান খাবার কিন্তু খাবার হিসেবে যা খাই তা না। মাছ, মাংস, ডিম, দুধ, ভাত, তরকারি, রুটি, এগুলো আমাদের প্রধান খাবার নয়। এগুলো ছাড়াও আমরা কতদিন বেঁচে থাকতে পারি? ওই যে রানা প্লাজার ওই মেয়েটি, কী নাম যেন ছিল, রেশমি, 17 দিন বেঁচে ছিল। পৃথিবীতে বহু ঘটনা আছে এরকম, 17 দিন, 18 দিন বেঁচে ছিল। তার মানে খাবার ছাড়াও আপনার দেহ আপনাকে 15-20 দিন বাঁচিয়ে রাখতে সক্ষম। আপনার সমস্ত মাংসপেশিকে খেয়ে হলেও সে আপনাকে বাঁচিয়ে রাখবে। আবার
পানি ছাড়া আপনি 3, 4, 5, 7 দিন বেঁচে থাকতে পারবেন। কিডনি ফেল না করা পর্যন্ত ওই ব্যক্তি মরবে না। কিন্তু যে খাবারটি না খেলে 1 মিনিট কোনোভাবে পার করা যাবে, কিন্তু দ্বিতীয় মিনিট থেকে শুরু হবে শরীরের ভিতরে ভূমিকম্প। সেই খাবারটির নাম হচ্ছে অক্সিজেন। অথচ দেখেন, অবাক করার ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো প্রোগ্রাম নাই। আমাদের কিন্তু খাবার নিয়ে প্রোগ্রাম আছে, এবং অধিকাংশ প্রোগ্রাম হচ্ছে অতিরিক্ত খাবার প্রোগ্রাম। পানি নিয়ে প্রোগ্রাম আছে, আমরা জানি পানির অপর নাম জীবন, অতএব মিনিমাম এত পানি খেতে হবে, এটা আমরা শুনেছি। বাট অক্সিজেনের কোনো প্রোগ্রাম আমি পাই নাই, স্কুলে পাই নাই, কলেজে পাই নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, মেডিকেল কলেজেও নাই। অক্সিজেন স্বল্পতা হলে আটকা গেলে কীভাবে অক্সিজেন দিতে হবে এটা আছে, কিন্তু প্রতিরোধের এডুকেশন নয়। অবাক করার ব্যাপার। তো এই যে দম, এটা হচ্ছে মূলত 2 ধরনের। একটা হচ্ছে পেট ফুলিয়ে দম, আর একটা হচ্ছে বুক ফুলিয়ে দম। পেট ফুলিয়ে দম বা অ্যাবডোমিনাল ব্রিদিং, এটা কখন নিই আমরা? যখন আমরা রিল্যাক্স করি। এবং কখন আমরা রিল্যাক্স করি? যখন আমরা ঘুমাই। এবং একজন ব্যক্তি ঘুমানোর সময় দম নেন কিসে? পেটে। আপনি দেখেন ভুঁড়িওয়ালা কেউ যখন ঘুমায়, দেখুন ভুঁড়ি উঠানামা করছে। ঘুম ভাঙায় দেন, দেখবেন ভুঁড়ি উঠানামা বন্ধ হয়েছে, এবার বুক হালকা উঠানামা করছে। মানে এতক্ষণ সে পেটের দম নিয়েছে, তো সব বাতাস কি পেটে ঢুকে যাচ্ছিল না। অবস্থাটা এরকম, অল্প অক্সিজেন প্রয়োজন, এই জন্য দমটা নিত সে পেটে। তার ফলে অল্প অক্সিজেন প্রবেশ করতো বুকের ভিতরে। আর আপনি যখন জেগে থাকবেন তখন দম নিতে হবে বুকে, চেস্ট ব্রিদিং, যেন পর্যাপ্ত অক্সিজেন আপনার দেহে প্রবেশ করে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা অধিকাংশ মানুষ বুক ফুলিয়ে দম নিতে জানি না, জানলেও নিই না। তো সেই জন্য আমরা আজকে একটা প্রাণায়াম বা দম চর্চা শিখব, যেটা আপনাকে প্রাণবন্ত রাখবে, আপনাকে এনার্জেটিক করবে, আপনাকে অনেক অনেক কাজ করতে আপনাকে সুযোগ করে দেবে। সেটা হচ্ছে সহজ উজ্জীবন। তো এখন প্রথমে আমি এটা দেখাবো, তারপর আমরা সবাই এটা চর্চা করবো। আমি একটু দেখাই। 2 হাত আমরা কোমরে দিব। কোমরে দিলে কি হবে? বুকটা ম্যাক্সিমাম ফোলার অবস্থায় যাবে। তারপর নাক দিয়ে দম নিব, বুক ফুলবে। কতটুকু নিব? যতক্ষণ আপনি নিতে পারবেন এবং কমফোর্টেবলি, এটা ভ্যারি করবে কিন্তু। অতএব আপনি কিন্তু এখানে জোরাজুরি করবো না, আমরা বুক ফুলিয়ে দম নিব এবং যতক্ষণ আপনি নিতে পারবেন কমফোর্টেবলি। এরপর কিছুক্ষণ আমরা দম ধরে রাখবো। কতক্ষণ ধরে রাখবো এটাও ভ্যারি করবে, যতক্ষণ আপনি কমফোর্ট ফিল করেন। এরপর মুখ দিয়ে ধীরে ধীরে দম ছাড়বো। কতক্ষণ ধরে ছাড়বো? মোটামুটি দ্বিগুণ সময় নিয়ে ছাড়বো। যে সময় নিয়ে নিব তার দ্বিগুণ সময় নিয়ে ছাড়বো। তো আমি একটু দেখাই। শব্দ করলাম কেন? যেন ডিউরেশনটা আপনার বুঝতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? নাক দিয়ে দম নিব, বুক ভরবে। দম সবসময় নিতে হবে নাক দিয়ে, মুখ দিয়ে না। নাক দিয়ে দম নিব, বুক ভরবে কমফোর্টেবলি। দেন কিছুক্ষণ ধরে রাখবো। এরপর মুখ দিয়ে ধীরে ধীরে দম ছাড়বো। কেন এইভাবে নিব, কেন এইভাবে ছাড়বো? এতে পর্যাপ্ত অক্সিজেন আমি নিতে পারবো। দমটা যখন ধরে রাখবো তখন এই যে অক্সিজেন নিলাম সে ফুসফুস থেকে রক্তে প্রবেশ করার সুযোগ পাবে। আমরা তো তাকে সুযোগ দিই না। আমরা কি করি? অক্সিজেন গেল, দিয়ে তাকে বের করে দিলাম। কিছু ঢুকলো, অধিকাংশ বের করে দিলাম। কিন্তু আপনি যখন এইভাবে নিবেন, অক্সিজেন গেল, সে ঢোকার সুযোগ পাচ্ছে, অক্সিজেন প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে, ইন্টারচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। বর্জ্য পদার্থ, দূষিত পদার্থ, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসলো। আপনি আপনার ব্লাড একদম এনার্জাইজড হয়ে গেল অক্সিজেন দিয়ে। সারাদিন প্রাণবন্ত থাকবেন। এইভাবে দিনে 5 দফা, প্রতি দফায় 19 বার। তো এখন আমরা সবাই দাঁড়াই। দাঁড়িয়ে আমরা অন্তত 8-10 বার তো করবোই, কি বলেন? আমি স্টার্ট বলার সাথে সাথে আমরা শুরু করব। লেটস স্টার্ট। কতবার হয়েছে? 8-10 বার তো হয়েছে মনে হয়। ফাইন, থ্যাংক ইউ। আমরা বসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোটামুটি 8 থেকে 10 বার করলাম। জাস্ট একটা রিহার্সাল হলো। কি করবেন? দিনে 5 দফা করবেন। যারা নামাজ পড়েন, জানামাজি পড়ে করে ফেলেন।
তাহলে কি হবে? আর ভুল হবে না। 19 বার, 20 বার, 10 বার, যতবার হয়। অফিসে আছেন, অফিসে সবসময় কাজ থাকে না, আপনি দাঁড়ায় যান, দম নেন, দম ছাড়া এই যে চর্চা করেন, আপনি কিছুক্ষণের মধ্যে এনার্জেটিক হয়ে যাবেন। আপনি ফিল করবেন যে আপনি চনমনে একটা ভাব এসে যাচ্ছে। এইভাবে করে আমরা করতে থাকবো। 3 মাস একটানা করেন, এরপর আপনি টের পাবেন যে এনার্জি আপনার বেড়ে গেছে। তারপর 3 মাস পর ছেড়ে দেবেন না, এটা সারা জীবন করবেন। ফল পেতে সময় দিতে হবে, এটা তো ইনস্ট্যান্ট না, বাট আপনি চমৎকার ফল পাবেন আফটার 3 মান্থস। ততদিন কন্টিনিউয়াস চর্চা করে যাবেন। গেল 3 নম্বর। এবার চলে আসি 4 নম্বর, সঠিক খাদ্যাভ্যাস। আজকে পৃথিবীতে যে কয়টি বিষয় নিয়ে প্রবল মতানৈক্য, প্রবল দ্বন্দ্ব, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে খাদ্য। যে যার খাদ্যাভ্যাসকে শ্রেষ্ঠ বা খাদ্যাভ্যাস হিসেবে খেয়ে যাচ্ছেন। আজকে আমরা জানার চেষ্টা করব আসলেই বিজ্ঞানের দৃষ্টিতে কোনটি সঠিক খাদ্যাভ্যাস। তো এই সময়ের বিখ্যাত একটি লাইফস্টাইলের বই দেখিয়ে আলোচনা শুরু করতে চাই, এবং বইটির নাম হচ্ছে ইউ আর হোয়াট ইউ ইট। এই মুহূর্তে আপনি তাই, জ্ঞান হওয়ার পর 6 মাস বয়স থেকে যে খাবার আপনি খেয়ে এসেছেন, আপনি হচ্ছে তারই ফলিত রূপ। আপনার এই মুহূর্তে যদি ওজন বেশি থাকে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক এসব থাকে, আপনার খাবারে ভুল ছিল। আর যদি আপনার ওজন ঠিক থাকে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক এসব কোনো কিছু রোগ নাই, তাহলে বুঝতে হবে আপনার খাবার ঠিক ছিল। ইউ আর হোয়াট ইউ ইট। আপনি যা খাবেন আপনার দেহটা সেইভাবেই তৈরি হবে। ইউ আর হোয়াট ইউ ইট। ইউ আর হোয়াট ইউ ইট। আপনি এই খাবার বেশি খাবেন, ফল ফলারি বেশি খাবেন, তরি তরকারি বেশি খাবেন, আপনার ফিগার স্লিম থাকবে, কেউ আপনাকে মোটা বানাতে পারবে না। আর যদি প্রচুর ফাস্ট ফুড খান, বিরিয়ানি, কাচ্চি খান এবং অন্যান্য সফট ড্রিঙ্কস এবং এই জাতীয় খাবার খান, কেউ আপনাকে স্লিম বানাতে পারবে না, যত আজগুবি পদ্ধতিতে আপনি ফলো করেন না কেন। তো এই যে আমাদের দেহ সৃষ্টির সেরা জীব, আমাদের এই যে অদ্ভুত সৃষ্টিকর্তার একটা অপূর্ব সৃষ্টি, এই যে দেহ, এই দেহ তৈরি হয়েছে মূলত 3টি জিনিস দিয়ে। একটি হচ্ছে খাবার, একটি হচ্ছে পানি, আর একটি হচ্ছে অক্সিজেন। তো একটু আগে আমরা আলাপ করলাম, প্রতিদিন পর্যাপ্ত অক্সিজেন নিতে হবে, কারণ এই দেহ তৈরির পিছনে অক্সিজেনের ভূমিকা আছে, এবং প্রতিনিয়ত যে রিমডেলিং হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে, এর পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিজেন। বাট উই হ্যাভ নো প্ল্যানিং অ্যাবাউট অক্সিজেন। অদ্ভুত ব্যাপার। বাট এখন থেকে থাকতে হবে আমাদের যাদের প্ল্যানিং নাই, প্রত্যেক দিন পরিকল্পিতভাবে দম নিতে হবে, তাহলে আপনার দেহটা চমৎকারভাবে সুগঠিত হবে এবং চমৎকারভাবে কাজ করবে। 2 নম্বর হচ্ছে পানি। প্রতিদিন মিনিমাম 2 লিটার পানি পান করতে হবে, মিনিমাম। ম্যাক্সিমাম এটা নির্ভর করছে আপনি কি কাজ করেন। একজন ব্যক্তি যদি এসি রুমে অফিস করেন, এসি গাড়িতে যাতায়াত করেন, রাতেও এসি রুমে ঘুমান, তার পানি কম লাগবে। আর একজন ব্যক্তি সে যদি ডে ওয়ার্কার হয়, ডে লেবার হয়, রিক্সা পুলার হয়, কি হবে? তার প্রচুর পানি লাগবে। তো এটা আমরা বুঝবো কি করে? হোয়াট ইজ দ্য ইন্ডেক্স? সবচেয়ে সহজ ইন্ডেক্স হচ্ছে ইউরিনের রং, ইউরিনের কালার যখন পানির কালারের মতো হবে থাকবে, তখন বুঝতে হবে যে পানি পান করা ঠিক আছে। মিনিমাম 2 লিটার, ম্যাক্সিমাম এটা 2.5, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6ও হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা তো পিএটিসিতে ক্লাস নিতে যাই, তো একটি জিনিস দেখলাম খুব চমৎকারভাবে, সাভার পিএটিসিতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ইউরিনালের উপরে ছাপানো কালার দিয়ে দেওয়া হয়েছে, যে কোনটা থাকলে আপনি কি অবস্থা বুঝবেন। দারুণ। এবং এই মৌলিক জ্ঞানটা আমাদের থাকতে হবে। আমরা কখন দৌড়াদৌড়ি শুরু করি যখন কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, আরে ইট উইল বি টু লেট, তার আগে আমাদেরকে মুভ করতে হবে। তো গেল পানি। এখন আমরা যে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আপনি যদি বলেন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা, সেটা হচ্ছে এইটা। আজকে লাইফস্টাইল ডিজিজের পেছনের মূল ভূমিকা পালন করছে হচ্ছে ভুল খাবার, মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো আমরা এখন মানুষের সঠিক খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব। আসলে আজকে আমাদের মৌলিক সমস্যা হচ্ছে যে প্রকৃতি একটা ওপেন বুক, খোলা পুস্তক, খোলা কেতাব। এখান থেকে অনেক কিছু শেখার আছে, এবং ফিলোসফাররা তো প্রকৃতি থেকে শিখেছেন। প্রকৃতিতে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর খাদ্যের সীমারেখা ফিক্সড, তার ডিএনএতে লিখে দেওয়া হয়েছে, তার মস্তিষ্কে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে তোমার খাদ্যের সীমারেখা এই, এটা তুমি কখনো লঙ্ঘন করবে না, এবং কোনো প্রাণী এটা লঙ্ঘন করে না। আপনি বললেও করবে না, পিটাইলেও করবে না। আপনি দেখেন মিরপুর চিড়িয়াখানা যান, কিউরেটরকে জিজ্ঞেস করেন যে ভাই বাঘ কি খায়,
বলবে প্রত্যেক দিন মাংস খায় এবং এটা কাঁচা। আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, রান্না করা মাংস নিয়ে যান, কাবাব, রোস্ট আর নানানভাবে নিয়ে যান, খাবে? বাঘ মহাশয় এটা খাবে না। কেন? তার ডিএনএতে লেখা আছে যে আমার একমাত্র খাবার হচ্ছে কাঁচা মাংস। নিয়ে গেলে সুযোগ থাকলে দিবে কামড়, বেটা ইয়ার্কি মারতে আসছে আমার সাথে না? এবং অবাক করার ব্যাপার, এই একটা খাবার খেয়ে সে তৃপ্তি পায়। শুধু তৃপ্তি না, পুরো পুষ্টি পায় সে একটা খাবার থেকে। এবং অবাক করার ব্যাপার দেখেন, প্রত্যেক দিন মাংস খাচ্ছে, কিন্তু এতে তার কোনো অসুবিধা হয় না। কোনোদিন শুনেছেন অমুক বাঘ স্ট্রোক করেছে, হাত মুখ বাঁকা গেছে, অমুক বাঘের ডায়াবেটিস ধরা পড়েছে, 2 বেলা ইনসুলিন দেওয়া লাগছে? না। কেন? তার ডিএনএ ম্যাচিং করা আছে মাংসের সাথে, সেই ম্যাচিংটাকে লঙ্ঘন করে না। দিস ইজ দ্য মৌলিক সূত্র। পক্ষান্তরে গরু দেখেন, এই গরুর খাবার কি? মূল খাবার হচ্ছে ঘাস। শহরের যারা পালে তারা ওকে একটু খড় খাওয়ায়, ভুসি খাওয়ায়, কিন্তু গ্রামের গরু, পাহাড়ের গরু কি খায়? মূলত ঘাস। এই একটা ঘাস থেকেই সে পুরো পুষ্টি পায়, পুরো তৃপ্তি পায়। শুধু তৃপ্তি পায় না, পুষ্টি পায় না, লিটারে লিটারে পুষ্টিকর দুধ দেয়। এক অস্ট্রেলিয়ান গরু 30-40 লিটার দুধ দেয় প্রত্যেক দিন। এই যে দুধ, এটা মহাপুষ্টিকর খাবার, কি থেকে তৈরি হচ্ছে? ঘাস থেকে। তাহলে ঘাস এবং দুধের মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি পার্থক্য নাই। তার যে এই যে মাংস কোত্থেকে তৈরি হচ্ছে? ঘাস থেকে। আসলে মলিকুলার লেভেলে অ্যারেঞ্জমেন্টের পার্থক্য, আর কিছু না। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেনের পার্থক্য, অক্সিজেনের অবস্থানগত পার্থক্য, এর কারণে একটি ঘাস, আর একটা হচ্ছে মাংস, আর একটা হচ্ছে দুধ। নাহলে ওই মাংস, গরুর মাংস খেয়ে আর ওই দুধ খেয়ে হার্টের অসুখ হবে কেন? এখন $1 মিলিয়ন কোশ্চেন যে মানুষের সঠিক খাদ্যাভ্যাস কি? এখানেই শত শত প্রশ্ন। আজ পর্যন্ত বিজ্ঞানের এমন কোনো পুস্তক, ধর্মীয় এমন কোনো পুস্তক পাওয়া যায় নাই যেখানে পরিষ্কার করে টোটাল একটা তালিকা দেওয়া আছে যে মানুষ এই 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 খেতে পারবে এবং এই 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 সে খেতে পারবে না। কেন দেওয়া নেই? মানুষকে সৃষ্টির সেরা করে দেওয়া হয়েছে, আশরাফুল মাখলুকাত, এবং তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সহজাত বিচার বুদ্ধি দেওয়া হয়েছে, কমন সেন্স। এরপর সৃষ্টিকর্তা দেখবেন যে দেখি এটা কি খাই। যেমন ইসলাম ধর্ম অনুসারীদের জন্য নখরযুক্ত প্রাণী খাওয়া হারাম করা হয়েছে। কোরিয়ানরা রীতিমতো কুকুরের মাংস খায়। এখন আমরা বোঝার চেষ্টা করব যে মানুষের সঠিক খাদ্যাভ্যাস কি। এই ব্যাপারে নৃবিজ্ঞানী বা অ্যানথ্রোপোলজিস্টদের গবেষণা আমাদের কাছে মোর অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। নৃবিজ্ঞানীরা বলছেন যে মানুষ হচ্ছে মূলত তৃণভোজী এবং কিছুটা মাংসাশী। এমনি এমনি বলেন নাই, আবেগ দিয়ে বলেন নাই। এর সপক্ষে তারা দুটো প্রমাণ উপস্থাপন করেছেন। একটা হচ্ছে পরিপাকতন্ত্রের গঠন এবং দ্বিতীয়টি হচ্ছে দাঁতের গঠন। প্রথমে চলে আসি পরিপাকতন্ত্রের গঠন। হরিণ একটি কমপ্লিটলি তৃণভোজী প্রাণী। তার একমাত্র খাবার কি? ঘাস, লতাপাতা। ঘাস এবং লতাপাতায় থাকে যেটি গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটা হচ্ছে ফাইবার বা আঁশ। বিজ্ঞানীরা বলছেন যে খাবারে ফাইবার বা আঁশ থাকে সেই খাবার হজম করার জন্য দীর্ঘ পরিপাকতন্ত্র প্রয়োজন। হরিণের দৈর্ঘ্য হচ্ছে 4.5 ফুট থেকে 6 ফুট ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম হরিণ 6 ফুট হরিণের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য গড়ে 28 ফুট। ছোট্ট হরিণের পরিপাকতন্ত্র 28 ফুট। স্মার্ট হরিণের পেটের ভিতরে প্যাঁচ পেঁচিয়ে কীভাবে 28 ফুট পরিপাকতন্ত্রকে ঠেসে ঢুকানো হয়েছে? কেন? ফাইবার বা আঁশকে হজম করার জন্য। খেয়াল করবেন। হয়রাজ এবং সৃষ্টিকর্তা কি অপূর্ব দেখ, তাকে স্লিম করেছে এবং 28 ফুট ঢুকে দিয়েছে পেটের ভিতরে। হয়রাজ বাঘ, সেও স্মার্ট, এবং বাঘের দৈর্ঘ্য কত? রয়্যাল বেঙ্গল টাইগারের দৈর্ঘ্য হচ্ছে 9 থেকে 10 ফুট। সাংঘাতিক ব্যাপার। এই জন্য অনেকে বাঘ দেখে হার্টফেল করে সাইজ দেখে। এই রয়্যাল বেঙ্গল টাইগার এর দৈর্ঘ্য 10 ফিট, অথচ তার পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ 7 ফুট। ওই 10 ফুট দৈর্ঘ্য, পরিপাকতন্ত্র 7 ফুট, মানে অলমোস্ট স্ট্রেট। কেন? তার খাবারে কোনো ফাইবার নাই, তার খাবারে কোনো আঁশ নাই, তার খাবারে কোনো বিচি নাই। যে খাবারে ফাইবার বা আঁশ বা বিচি থাকবে না সেই খাবার হজম করার জন্য ছোট্ট পরিপাকতন্ত্রের প্রয়োজন। খাবার খেলো, হজম হলো, আউট। এখন মানুষের পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য কত? খুব সিম্পল। অ্যানাটমিস্টরা বলছেন 30 ফুট গড়ে। তাহলে এই মানুষের পরিপাকতন্ত্র 30 ফুট কার সাথে মিল আছে? হরিণের সাথে। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন বিশ্বজুড়ে এত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস পেছনের অন্যতম প্রধান কারণ পরিপাকতন্ত্র আমাদের হরিণের মতো, খাচ্ছি আমরা বাঘের মতো। অনেক বাচ্চা মা বলে আমার বাবুটি 3 বেলা তার চিকেন ছাড়া চলে না।
এই মাটিকে একদিন পস্তাতে হবে, কাঁদতে হবে। কেন? বাচ্চাটা মানুষের, খাচ্ছে সে বাঘের মতো। তো গেল 1 নম্বর। এবার চলে আসি 2 নম্বর, দাঁতের গঠন। আমরা দাঁত দেখব, সবাই আমরা নিজের দাঁত দেখেছি, তাই না? কিন্তু ভালো করে দেখা হয় নাই, চক্ষু মিলিয়া। আজকে আমরা চক্ষু মিলিয়া দাঁত দেখব। চলেন, দাঁত দেখা হয়েছে? ভালো করে দেখেন, কিন্তু পরীক্ষা আছে। দেখা হয়েছে? এবার চলেন আমরা বাঘের দাঁত দেখি। সেই রুম ফলা ফলা, একদম ছুরির মতো। এবার চলেন আমরা কুকুরের দাঁত দেখি, একই রকম। এবার চলে আসি আমরা ছাগলের দাঁত, ব্লান্ট, ভোঁতা ভোঁতা। দেখা হয়েছে? এবার চলে আসি আমরা গরুর দাঁত, ভোঁতা ভোঁতা। এবার চলে আসি আমরা ঘোড়ার দাঁত, ভোঁতা ভোঁতা। আবার চলে আসি আমরা কার দাঁতে? মানুষের দাঁতে। বলুন, কোন প্রাণীর দাঁতের সাথে আমরা মানুষের দাঁতের মিল পেলাম? ঘোড়া, গরু, ছাগল। বাঘের সাথে নেই? আছে, রাইট। আমাদের 4টি দাঁত হচ্ছে বাঘ, কুকুর বা মাংসাশী প্রাণীর মতো। এইখানে এই একটা, এই 4টা দাঁতকে বলা হয় ক্যানাইন টুথ, ছেদন দন্ত। এই 4টা দাঁত হচ্ছে মাংসাশী প্রাণীর মতো। বাকি থাকলো কয়টা? 28টা। এই 28টা হচ্ছে তৃণভোজী প্রাণীর মতো। রেশিও কত দাঁড়াচ্ছে? 28:4। ছোট করে ফেলি, 7:1। তাহলে রেশিও কি বলছে? 7 দিন যদি আপনি শাকসবজি, তরকারি, ফল ফলারি, বাদাম, বীজ, বিন, ভাত, রুটি খেতে পান, একদিন খেতে পাবেন মাছ মাংস। অসীম ক্ষমতা বলে এটা উল্টায় নিয়েছি, বললেই হলো নাকি? 7 দিন আমরা মাছ মাংস, ডিম, দুধ খাই। একদিন প্ল্যান করি যে আজকে আমরা সবজি খাবো, ওই দিন গিন্নিকে বলি আজকে সবজি করো, একটা ডিম ভেজে দাও। এই ডায়লগ আমি আমার পরিচিত ফ্যামিলিতে দিতে শুনেছি, যে ফ্যামিলির সবাই ডায়াবেটিস আক্রান্ত। কারণ তারা মুরগির ডিমকে সবজি মনে করে। সেই দিন তারা সবজি তৈরি করে, পুঁই শাক রান্না করে, ভিতরে কি থাকে? চিংড়িকে তারা সবজি মনে করে। ভেরি টাফ। তো এই যে সর্বভোগ প্রাণী, আমরা ছাগলকে গালাগাল দিই, সর্বভোগ প্রাণী হচ্ছে মানুষ, যার কোনো বাছ বিচার নাই। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি ফর্মুলার কথা বললেন, অ্যানথ্রোপোলজি, এই ফর্মুলা কতটা বাস্তবসম্মত, কতটা রিয়ালিস্টিক, নাকি এটা একটা হাইপোথিসিস? নো, এটা বাস্তব থেকে নিয়েই হাইপোথিসিস তৈরি হয়েছে। চলুন আমরা ওয়ার্ল্ড ট্যুরে বেরোই, ফ্রি ওয়ার্ল্ড ট্যুর, কোনো টাকা পয়সা লাগবে না। পৃথিবীতে 5টা জনপদ আছে, যেই জনপদের মানুষেরা গড়ে 100 বছর বাঁচে। কোনো মানুষ 110, 15, 20 বছর বাঁচে। জীবনের শেষ দিনে তার অ্যাক্টিভ থাকে, বিছানায় শুয়ে থেকে জীবন পার করে না। সেই 5টা অঞ্চলকে একত্রে বলা হয় ব্লু জোনস। জাপানের ওকিনাওয়া দ্বীপ, গ্রিসের ইকারিয়া দ্বীপ, ইটালির সার্ডিনিয়া দ্বীপ, কোস্টারিকা নিকয় পেনিনসুলা এবং ক্যালিফোর্নিয়া লোমা লিন্ডা। এই 5টা অঞ্চলেরকে একত্রে বলা হয় ব্লু জোনস। এবং এই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকা একটা কভার স্টোরি করে, ব্লু জোনস দ্য সায়েন্স অফ লিভিং লঙ্গার, যে তারা কিভাবে 100 বছর বাঁচে উইথ অ্যাক্টিভ হেলদি লাইফস্টাইল। ওয়াই? তো তারা দেখেন তাদের খাদ্যাভ্যাসটাকে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কি খায় তারা? মূলত শাকসবজি, তরকারি, ফল ফলারি, বাদাম, বীজ, বিন, কিছু মাছ, কিছু ডিম, কিছু মাংস। দুধ খায় অল্প, এবং সেটা কিন্তু গরুর দুধ না। তারা দুধ খায় মূলত ছাগলের দুধ অথবা ভেড়ার দুধ। পনির খায় তারা, এবং এই পনির কিন্তু মিক্সড দুধ থেকে তৈরি করে, এটা বলে ফেটা পনির। ছাগল, ভেড়ার দুধকে মিক্সচার করে ওটাকে পনির তৈরি করে। তো খাদ্যাভ্যাস নিয়ে ডকুমেন্টেড, এবং এটা নিয়ে ব্যাপক গবেষণা করেছে মিস্টার ড্যান বুয়েটনার। এখন তো ইউটিউবে গুগলে সার্চ দিবেন ব্লু জোনস লিভিং লঙ্গার, চলে আসবে মিস্টার ড্যান বুয়েটনার। তাহলে এই আলোচনাকে আমরা এভাবে সাম আপ করতে পারি যে আমরা যদি তাদের মতো সুস্থ, কর্মময়, দীর্ঘ জীবন চাই, জীবনের শেষ দিনও তারা অ্যাক্টিভ থাকতে চাই, নড়াচড়া করে মুভ করে পৃথিবী থেকে যেতে চাই, তাহলে আমাদের খাদ্যাভ্যাসকে এইভাবে সাজানো যেতে পারে যে প্রতিদিনের বেসিসে আমরা 90% বেশি খাবো উদ্ভিজ্জ খাবার, এবং 10% কম খাবো প্রাণীজ খাবার। খেয়াল করবেন, আমি কিন্তু বলি নাই যে প্রোটিন কম খেতে হবে, আমি বলেছি 90% বেশি উদ্ভিজ্জ খাবার আর 10% কম প্রাণীজ খাবার। প্রাণীজ খাবারের ব্যাপারে আমাদের একটা ফর্মুলা আসা উচিত। আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনে আমাদের যিনি টিচার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শহীদ আল বুখারী মহজাত, তার বয়স 80 বছর। তিনি আমাদের রোল মডেল। 4 দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একটানা ক্লাস নিতে পারেন। আমাদের বান্দরবানে স্কুল আছে, কলেজ আছে, এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে।
সেখানে তিনি যখন ভিজিটে যান তখন 3-4-5 ঘন্টা পাহাড়ে পাহাড়ে তিনি হাঁটতে পারেন। সো এটা আমরা বলতে পারি যে না, এটা একটা অ্যাকসেপ্টেবল একটা স্বাস্থ্য। কি বলেন? তিনি যেটা ফলো করেন সেইটা আমরা ফলো করার চেষ্টা করি। আমরা মনে করি ইট ইজ টাইম টেস্টেড অ্যান্ড প্রুভেন। এবং তিনি কি খান? সপ্তাহে 2 দিন তিনি ছোট মাছ খান, কাঁটা সহ। 2 দিন ছোট মাছ খাবেন কাঁটা সহ, কারণ কাঁটা আপনার বনসের জন্য, আপনার দাঁতের জন্য খুব উপকারী, ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দিন খাবেন বড় মাছ এবং চেষ্টা করবেন এর ভিতরে 1 দিন সামুদ্রিক মাছ রাখার। কারণ সামুদ্রিক মাছে প্রচুর কি থাকে? ওমেগা-3। এবং এই ওমেগা-3 আপনার হার্টের জন্য ভালো, এই ওমেগা-3 আপনার ব্রেনের জন্য ভালো, প্রত্যেকটা সেলের জন্য ভালো ওমেগা-3। এবং ওমেগা-3 ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা ফুড কম্পোনেন্ট, যেটা পর্যাপ্ত থাকে মাছে, তৈলাক্ত মাছে, বিশেষ করে সামুদ্রিক মাছে। এবং 1 দিন খাবেন মাংস, বেটার দো পায়া। সবচেয়ে ভালো হচ্ছে পাখি। দেখেন না বেহেশতে কিসের লোভ দেখানো হয়েছে? পাখির মাংস। কিন্তু পাখি তো এখন পাওয়া মুশকিল, আবার জবাই করো নাকি ঝামেলা আছে, ধরাও নিষেধ আছে। চেষ্টা করবেন পাখির মাংস যদি পান। আর পাখির বিকল্প হচ্ছে মুরগি। তো মুরগির মাংস খাওয়ার ব্যাপারে একটি পয়েন্ট আমি দৃষ্টি আকর্ষণ করব, যে বাড়িতে অন্তত মেয়ে আছে, টিনেজ মেয়ে, সেই বাসার জন্য। আজকে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম ঘরে ঘরে। কি হচ্ছে? পিরিয়ড শুরু হওয়ার পর কয়দিন পরে ইরেগুলার, অথবা শুরু থেকে ইরেগুলার, হালকা মোচ দেখা যাচ্ছে মেয়ের, এইভাবে লোম দেখা যাচ্ছে, কারো কারো স্পষ্ট দাড়ি বেড়ে গেছে, ঘাড়ে কালো দাগ, ছোট ছোট স্কিন ট্যাগ, ওভারিতে সিস্ট, পেটে চর্বি, পাতলাও হতে পারে, তার ওজন বেশি হতে পারে। এটাকে বলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ, পিসিওডি বা পিসিওএস। কারণ কি? রিফাইন্ড খাবার, চিনি, সাদা চাল, সাদা ময়দা। এবং 2 নম্বর হচ্ছে এই হরমোনযুক্ত মাংস, মুরগির মাংস, গরুর মাংস। সো বি কেয়ারফুল। আপনার মেয়েটিকে বিয়ে দিবেন, তারপর যখন বাচ্চা হবে না, মেয়েও কাঁদবে, হাজব্যান্ড কাঁদবে, সে আর একটা বিয়ে করবে, আর কাঁদবে কে? আপনি। সো বি কেয়ারফুল ফার্মের মুরগি খাওয়ার ব্যাপারে এবং হরমোনযুক্ত মাংস খাওয়ার ব্যাপারে। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব। এবং আপনি গাইনি ডাক্তার কিচ্ছু করতে পারবে না, আমরা পাচ্ছি তো এসব রোগ, এবং কিচ্ছু করতে পারবো না, হরমোন দিবে, লাভ হবে না। কারণ ফুড হ্যাবিট চেঞ্জ না করে হরমোন দিয়ে কিচ্ছু হবে না, দিস ইজ প্রুভেন। আর কি করবেন? গরু, খাসির মাংস মাসে 1 দিন 2 দিন ম্যাক্সিমাম, পরিমাণে কম, দুপুরবেলা খাবেন। আর গরু খাওয়ার ব্যাপারে গরু আপনি নিশ্চিত হতে হবে যে হরমোনযুক্ত না। কি করে নিশ্চিত হবেন? মুশকিল, ভেরি টাফ। পুরুষদের খুব একটা সমস্যা হবে না, ও আরও পুরুষালী হয়ে যাবে, কিন্তু মেয়ের ক্ষেত্রে দাড়ি বেড়ে যাবে, কি মুশকিল। আর বাকি 2 দিন উদ্ভিজ্জ আমিষ। নিরামিষ কথাটা ভুল, ডিকশনারি থেকে এই শব্দটা ডিলিট হয়ে যাওয়া উচিত। পৃথিবীতে নিরামিষ বলে কোনো জিনিস নাই, এটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, প্ল্যান্ট অরিজিন প্রোটিন। ডাল, বাদাম, বীজ, বিন, দিজ আর নট নিরামিষ। সেই সময়ে এটা প্রপার বাংলা হয় নাই, এই নিরামিষ বলে এই খাবারগুলোর 12টা বাজিয়ে দিয়েছি আমরা, বলে প্রকৃতির খাবার, এটা অদ্ভুত ব্যাপার। আর রাতে মাছ মাংস না খাওয়া ভালো, দিস ইজ হেলদি হ্যাবিট। যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন। আর প্রতিদিন 1টা ডিম। তবে আপনি যদি প্রচুর এক্সারসাইজ করেন, হাতির ঝিলে 2টো করে দৌড় দেন, জিম করেন, সেক্ষেত্রে আপনি 2টা 3টা 4টা ডিম খেতে পারবেন, কুসুম 1টা। মাঝে মধ্যে ঠিক আছে, শখ হলে 2টা কুসুম সহ খাবেন, ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিসে 1টা কুসুম সহ ডিম, বাকিটা কুসুম ছাড়া 2টা 3টা খান, কোনো অসুবিধা নেই। আমি কি বুঝতে পেরেছি? সবসময় মধ্যপন্থাটা হচ্ছে নিরাপদ। নিজেকে গিনিপিগ করার দরকারটা কি? প্রয়োজন না। এখন এই যে মডার্ন মেডিকেল সায়েন্স, একে কিন্তু যাতা মনে করেন না। এখন কারো যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, পায়ের হাড্ডি 18 টুকরা হয়ে যায়, তাকে জোড়া দিয়ে তাকে খাড়া করতে পারে মেডিকেল সায়েন্স। কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করে তাকে বাঁচিয়ে রাখতে পারে। লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার ট্রান্সপ্লান্ট করে তাকে বাঁচিয়ে রাখতে পারে। হার্ট ট্রান্সপ্লান্ট করে তাকে বাঁচিয়ে রাখা যায়। এরকম অনেক উন্নত হয়েছে। এই মডার্ন মেডিকেল সায়েন্সের ফাদার বলা হয় হিপোক্রেটিসকে। তিনি প্রাচীন গ্রিসের চিকিৎসক ছিলেন, আজ থেকে 2500 বছর আগে। সেই 2500 বছর আগে অবাক করা একটা কথা বলেছিলেন। বেসিক্যালি নট অনলি হি ওয়াজ ফিজিশিয়ান, হি ওয়াজ এ ফিলোসফার অলসো। সেই 2500 বছর আগে অবাক করা একটা কথা তিনি বলেছিলেন। তিনি বলে গেছিলেন, লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড। দাই মানে হচ্ছে ইয়োর, যে এমনভাবে খাবার সিলেক্ট করে এবং খাও যেন এটি ওষুধ হিসেবে কাজ করে। দেখেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ওষুধ ছিল না, সেই জন্যই তারা খাবারকে ওষুধ বানিয়েছে। ঠিক তার 2500 বছর পর আমেরিকার একজন লাইফস্টাইল এক্সপার্ট ডক্টর ডন কলবার্ট
তার একটা চমৎকার বই, লেট ফুড বি ইয়োর মেডিসিন, শুধু দায়ের জায়গায় ইয়োর, বইটার শিরোনামই হচ্ছে লেট ফুড বি ইয়োর মেডিসিন, যে এমনভাবে খাবার খাও যেন ওষুধ হিসেবে কাজ করে। কেন? খাবারই হতে পারে ওষুধ এবং খাবারই হতে পারে রোগের কারণ। ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে বিশ্বব্যাপী চলছে ভুল খাদ্যের মহোৎসব। আগে আমরা যখন 20 বছর 25 বছর আগে, তখন আমরা যে বলতাম ফাস্টফুডের দোকান বললে কোন রোডের নাম বলতাম? বেইলি রোড। আজকে প্রত্যেকটা মহল্লায় এখন একটা করে বেইলি রোড। ভুল খাদ্যের মহোৎসব। আজকে ইয়াং জেনারেশন, ওদের আড্ডা মারার জায়গা হচ্ছে ফুটপাতে বসে ছেলে মেয়ে কফি আর সিঙ্গারে তো খাই, ধূমপানও করে, দুজনে ধূমপান, কখনো কখনো মেয়ে করে, ছেলে তাকায় থাকে। কি অবস্থা, বিশ্রী অবস্থা। তো এই যে ভুল খাদ্যের মহোৎসব, ফলশ্রুতিতে কি হচ্ছে? এটা শুধু বাংলাদেশে না, গ্লোবালি। এখন তো গ্লোবাল ভিলেজ, সেই ভিলেজের সবাই আমরা পৃথিবী নামক গ্রামের বাসী, আমরা গ্রামে থাকি। সেই গ্রামবাসীর কি অবস্থা দেখেন। ল্যান্সেট, নাম্বার 1 ব্রিটিশ মেডিকেল জার্নাল, সেই ল্যান্সেটে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে 2019 সালে, এবং এটি গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের পত্রিকা এটাকে পাবলিশ করে। সেখানে এই বক্স নিউজটা আমাদের জন্য খুবই প্রযোজ্য। এবং সেই বক্স নিউজে কি বলা হচ্ছে দেখেন, আমি একটু বড় করেছি। প্রায় 100 কোটি মানুষ এখন ক্ষুধার্ত। পৃথিবীর লোক সংখ্যা কত? 800 কোটি। সে 800 কোটি তো 10 বছর থেকে শুনছি, 800 কোটি হয়ে গেছে। তাহলে 800 কোটি মানুষের ভিতরে প্রায় 100 কোটি মানুষ এখন ক্ষুধার্ত। আপাতত আমরা যেখানে আছি, আমরা যারা আছি ওই গ্রুপ, তাদের মধ্যে না। অতএব ওদেরটা আপাতত বাদ দিয়ে বাকি থাকলো কত? 700 কোটি। এই 700 কোটির ভিতরে 200 কোটি মানুষ ভুল খাবার অতিরিক্ত খাচ্ছে। খেয়াল করবেন, 700 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ দুটো ভুল করছে। খাবারটা ভুল, পরিমাণে অতিরিক্ত। ফলাফল মহামারীর মতো স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস। খেয়াল করবেন, আপনি আপনার বড় ভাইকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলেন, খুব বড় ডাক্তার, আসলে ভালো ডাক্তার, সব কিছু চেক আপ করে বললেন যে আপনার ভাইয়ের তো হার্টে ব্লক হয়ে গেছে। জিজ্ঞেস করুন, আচ্ছা আপনাদের ফ্যামিলিতে কি কারো এই রোগ ছিল বা আছে? আপনি বললেন হ্যাঁ, আমার বাবা বেঁচে নেই, কিন্তু ওনার এই রোগটা ছিল। উনি রিল্যাক্স ফিল করলেন, আলহামদুলিল্লাহ, মনে মনে বললেন। তাহলে সব দোষ ওই নন্দ ঘোষের, মানে আপনার বাবার। তারপর বললেন কি আর করবেন, এটা বাবার ছিল, হয়তো এই ওষুধগুলো খান, নিয়মকানুন একটু সতর্ক থাকেন, নিয়মকানুন ফলো করলেন, ভালো থাকবেন। আর আমার সাথে দেখা করেন 2-3 মাস পর পর। চেম্বার থেকে বেরিয়ে একটা প্রশ্ন কি মাথায় আসা উচিত নয় যে আমার বাবার কারণে আমার বড় ভাইয়ের হৃদরোগ হয়েছে, ইটস অল রাইট। যদি এই ফর্মুলা ধ্রুব সত্য হয়, তাহলে আমার বাবার হৃদরোগ করতে আসলো। ফর্মুলা কি বলে? ফর্মুলা কি বলে? দাদার কাছ থেকে আসছে। ওকে, তাহলে দাদার হৃদরোগ থেকে আসছে তার বাবার কাছ থেকে, তার বাবার হৃদরোগ থেকে আসছে তার বাবার কাছ থেকে। এই করতে 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 আমরা কোথায় পৌঁছবো? আদম আলাইহিস সালামের কাছে। $1 মিলিয়ন নয়, $1 ট্রিলিয়ন কোশ্চেন। আদম আলাইহিস সালামের কি হৃদরোগ ছিল? তাহলে তার অ্যানজিওগ্রাম কে করেছে? বলে মিকাইল করেছে। তাহলে তার রিং পরিয়েছে কে? মানে কেন জিব্রাইল? তার বাইপাস কে করেছে? আজরাইল। কাটাকাটি তো ওস্তাদ, এগুলো বোগাস থিওরি, আমাদের কথা না। অবশ্যই আমাদের কথা, কিন্তু গবেষণালব্ধ কথা। এই যে বিশ্বজুড়ে মহামারীর মতো হৃদরোগ, স্থূলতা এবং ডায়াবেটিস, এর পেছনের প্রধান কারণ হচ্ছে দুটো ভুল। খাবারটা আমরা ভুল খাচ্ছি, পরিমাণে অতিরিক্ত। আমি কি বোঝাতে পেরেছি? মাইন্ড ইট। অ্যান্ড দিস ইজ শত শত এই রিলেটেড আর্টিকেলকে সাম আপ করে এটা পাবলিশ করেছে ল্যান্সেট। একে ফেলে দেওয়া সম্ভব নয়। আপনি বলবেন বাংলাদেশের কী অবস্থা? একই অবস্থা। 71 সালে আমরা ছিলাম লিকলিকা, বাচ্চাদের দেয় না পেট মোটা আর বডিতে মাংস নাই, মানে পেট ভর্তি কৃমি আর শরীরে মাংস নেই, অপুষ্টি। আর এখন পেট শুধু মোটা না, পুরা শরীর মোটা, অতি পুষ্টি। তখন ছিল অপুষ্টি, আর এখন অতি পুষ্টি। এবং 2019 সালে একটা গবেষণা নিবন্ধ, অতিরিক্ত খেয়ে স্বাস্থ্য সমস্যায় 70% মানুষ। আজকে আমরা যারা সমস্যায় আছি, এর ভিতরে 70% মানুষ সমস্যায় আছে খেয়ে, অতিরিক্ত খেয়ে। অতি পুষ্টির মহামারী এখন ঘরে ঘরে। আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, খাদ্যের সরবরাহ বেড়েছে, ফাস্টফুড দোকান বেড়েছে, পোলাপন কমে গেছে। খরচ 5 জনের খরচ একা করছে, ব্যাস। তাহলে এই আলোচনা করে কী লাভ? খাবারের আলোচনা শুনে কী লাভ? আমাদেরকে জ্ঞান নিয়ে যেতে হবে, তথ্য নিয়ে যেতে হবে। আপনি কী খাবেন, দ্যাটস ইম্পর্ট্যান্ট। হয়তো আলোচনা শুনে লাভ নাই। এখনকার কারের যারা আমেরিকার চিকিৎসক এবং পুষ্টিবিদ, তারা যে থিওরিটা দিচ্ছেন
যে আপনি যদি একটি সুস্থ প্রাণবন্ত কর্মময় জীবন চান, তাহলে আপনাকে এই খাদ্যের উপাদানগুলো প্রত্যেক দিন একটি 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 করে বুঝে নিশ্চিত করতে হবে। সেগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, পানি, অক্সিজেন, এনজাইম, ফাইবার বা আঁশ, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি, এক্সেপ্ট হরমোন। হরমোন আপনার শরীর তৈরি করতে পারে, ইজিলি তৈরি করে ফেলে। যদি ঘাটতি হয় তখন দিতে হবে। ধরেন এখন থাইরয়েড এখন প্রায় মহামারী, হাইপোথাইরয়েডিজম অলমোস্ট মহামারী, হরমোন তৈরি হচ্ছে না, তখন বাইরে থেকে সাপ্লাই দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না, শরীরটা তৈরি করে ফেলছে। বাকি থাকলো 12টা, এই 12টা উপাদান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা উপাদান আপনাকে প্রত্যেক দিন বুঝে খেতে হবে, তবেই আপনি সুস্থ থাকবেন। তো চলুন আমরা কিভাবে খাবেন একটু বোঝার চেষ্টা করি। এই যে প্রত্যেক দিনে আমরা রান্না করা খাবার খাই, মোটামুটি প্রত্যেক দিন, যেটা উদ্ভিজ্জ খাবার হোক বা প্রাণীজ খাবার হোক, এখান থেকে 5টা উপাদান আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল। ভিটামিন মিনারেল কিছুটা নষ্ট হয়ে যায় রান্না করার কারণে, কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আপনি পর্যাপ্ত পাবেন যখন আমরা যে স্টাইলে খাই, ভাত থাকে বা রুটি থাকে, সবজি থাকে, মাছ মাংস থাকে, ডিম দুধ থাকে। সো এই 5টা নিয়ে আমাদের খুব বেশি আর আলোচনা যাচ্ছি না। 2 নম্বর চলে আসি, পানি এবং অক্সিজেন। একটু আগে আমি বলেছি যে আপনাকে মিনিমাম 2 লিটার পানি পান করতে হবে, এনশিওর করতে হবে। আর এই পানিটা পান করবেন কখন? ঘুম থেকে ওঠার পর 1 লিটার। যদি অভ্যাস না থাকে 1 গ্লাস দিয়ে শুরু করবেন, ধাপে ধাপে বানাবেন 1 লিটার এবং হালকা কুসুম গরম পানি খাবেন। যদি অ্যাসিডিটির সমস্যা না থাকে, এর সাথে একটু লেবু যোগ করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে কাগজি লেবু, এটা আপনার ডিটক্স হিসেবে কাজ করবে, এটা ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করবে, আপনার কোলন পরিষ্কার করতে সাহায্য করবে। ভেরি ইম্পর্ট্যান্ট এই খালি পেটে 1 লিটার পানি পান করা। আর বাকি পানি আপনি পান করবেন মূল খাবার খাওয়ার আধা ঘন্টা পর, সকালে নাস্তা করার, দুপুরে লাঞ্চ করার, রাতে ডিনার করার আধা ঘন্টা পর। তাহলে কি হবে? হজম ডিস্টার্ব হবে না। খাবার সাথে সাথে পানি পান করাটা আনসাইন্টিফিক। তো গেল 2টো। আর অক্সিজেন আমরা বলেছি যে প্রত্যেক দিন আপনি বুক ফুলিয়ে দম নেবেন, দিনে 5 দফা, প্রতি দফায় 19 বার। তাহলে ইউ উইল বি এনার্জাইজড, আপনার পুরো পুষ্টিটা ভিতরে প্রবেশ করবে। বাকি থাকলো 5টা, ফাইবার বা আঁশ, এনজাইম, ফাইটোকেমিক্যাল, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি। এই 5টা জিনিস আপনি কোনো রান্না করা খাবারে পাবেন না বা কোনো প্রাণীজ খাবারে পাবেন না। এই 5টা উপাদান পাওয়া যাবে শুধুমাত্র জীবন্ত উদ্ভিজ্জ খাবারে। সেটা আবার কীরকম? উদ্ভিজ্জ খাবার জবাই করে খাইতে হবে নাকি? জীবন্ত লাফালাফি করে কাইটে খাবো? চলো না বোঝার চেষ্টা করি কিভাবে এটা বুঝতে হবে, নাহলে এটা আপনি মানবেনও না, ফলো করবেন না। তো কিভাবে? রমজান আসলে সবাই আমরা একটা খাবার খাই, সেটা হচ্ছে ছোলা। সারাদিন আমরা ভিজায় রাখি, বিকালে আমাদের মা বোনেরা কি করেন? এটা তেল মশলা দিয়ে সুন্দর করে রান্না করে রেডি করে রাখেন। আজান হওয়ার সাথে সাথে মুড়ি, পেঁয়াজি, বেগুনিতে ঝাঁপিয়ে পড়ি। মোস্ট আনসাইন্টিফিক একটা খাবার দিয়ে আমরা রোজা ভাঙি। অদ্ভুত ব্যাপার। যাক, ওটা তো অন্য আলোচনা যাব না। তো আপনি এই কাঁচা ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রাখেন, সকালবেলা বাড়তি পানি ফেলে দেন, পুরো ছোলাটাকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে বাঁধেন, বেঁধে একটা বক্সের ভিতর রাখেন, নিচে একটা ভেজা ন্যাকড়া দেন অথবা একটা ভেজা টিস্যু দেন। 2 3 4 5 দিন কী হবে? অঙ্কুরিত হবে, গাছ বেরিয়ে যাবে। কেন? ওই আপাতত শুকনো ঠনঠনে ছোলার ভিতরে একটা অদৃশ্য জিনিস ছিল যা চোখে দেখা যায় নাই, সেটার নাম হচ্ছে লাইফ ফোর্স বা প্রাণশক্তি। এই লাইফ ফোর্স যেহেতু বিদ্যমান ছিল, যখন সে এনভায়রনমেন্ট পেল, কলকলিয়ে গাছ হয়ে গেল। এখন একটা এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন, যে ওই রান্না করা ছোলাটাকে ভালো করে ফিল্টারে পানি দিয়ে একদম পরিষ্কার করে ফেলেন, তারপর ওই ভেজা নাকড়ে দিয়ে বাঁধেন, নিচে একটা ভেজা টিস্যু দেন, বক্সে রাখেন, ঢেকে রাখেন। বেরোবে গাছ? বেরোবে? কেন বেরোবে না? হিট দেওয়ার সাথে সাথে এর ভিতরে যে লাইফ ফোর্স ছিল ও অস্ট্রেলিয়া চলে গেছে। ওরে বাপরে, থাকবো না, এ বেটা খালি আমার ছেঁকা দেয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চলে যাবে ঠান্ডার দেশে। এই জন্যই জীবাণু খাবার এত গুরুত্বপূর্ণ। এবং আপনি একটা প্রাণীর নাম বলতে পারবেন যার বাচ্চারা অপেক্ষা করে যে আম্মু তাড়াতাড়ি রান্না করো, ক্ষুধা লাগছে? একটা প্রাণীর নাম বলেন তো, মানুষ ছাড়া। বলতে পারবেন না। এবং এখানেই হচ্ছে সুস্থতার বিরাট রহস্য লুকায়িত আছে। আপনি চিন্তা করুন, হজরত আদম আলাইহিস সালাম, হিস্ট্রি বলে, সায়েন্স বলে, কমন সেন্স বলে, তখন আগুন ছিল না, তাই তো আমরা জানি। তার মানে রান্নাই ছিল না, 960 বছর বেঁচেছিলেন। বিশাল ব্যাপার, চিন্তার একটা বিশাল ব্যাপার আছে। তো
এই কারণে এখনকার কালে মডার্ন লাইফস্টাইল এক্সপার্ট যারা চিকিৎসক অ্যাজ ওয়েল অ্যাজ পুষ্টিবিদ, তারা বলছেন যে খাবার হচ্ছে মূলত 3 ধরনের: জীবন্ত খাবার, অর্ধমৃত খাবার এবং মৃত খাবার। কীরকম? জীবন্ত খাবার মানে যে খাবার প্রকৃতিতে যে অবস্থায় উৎপন্ন হয়, আপনি সেই খাবার যখন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে খেয়ে ফেলবেন, এটা হচ্ছে জীবন্ত খাবার। যেমন ফলকে আমরা রান্না করে খাই না। তারপর বাদাম, আপনি কাঁচা, নট রোস্টেড, ভাজা নয়, কাঁচা বাদাম, তো এটা ভিজিয়ে খেলে হজমটা ভালো হয়। আপনি যখন সব ধরনের বাদাম খাচ্ছেন তখন এটা জীবন্ত খাবার। বীজ ভিজিয়ে খেতে হবে, এটা জীবন্ত খাবার। পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা, থানকুনি পাতা, তুলসী পাতা, এগুলো খাই তো আমরা, কাঁচা খাই, এটা হচ্ছে জীবন্ত খাবার। এবং সালাদ কাকে বলে? যে সবজি আমরা কাঁচা খাই ওকেই বলে সালাদ। শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিট, অল দিজ আর সালাদ। এগুলো হচ্ছে জীবন্ত খাবার। আপনি খাবেন, শরীর আপনার টকবক করে ফুটবে, আগুনে না, প্রাণবন্ত, তাই এনার্জিতে ফুটবে। তাহলে কি এই প্রোগ্রাম শেষ করে কাল থেকে বেগুন ধরে কামড়ে খামো? পারবেন না, চাইলেও পারবেন না। এইখানেই হচ্ছে আমাদেরকে মেধা প্রয়োগ করতে হবে। মানুষ সৃষ্টির সেরা, তাকে বেগুন কাঁচা খাওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয় না। তাহলে কি করতে হবে? এখানে রান্না করতে হবে। ধুন্দল কাঁচা খাইতে পারবেন না, ঝিঙ্গা কাঁচা খাইতে পারবেন না, তাহলে রান্না করতে হবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে কতটা রান্না করবেন, এইখানেই হয়েছে আমার সমস্যা। আপনি কিভাবে রান্না করবেন? ম্যাক্সিমাম অর্ধেক হিট দিবেন, সবচেয়ে ভালো হচ্ছে 1/3 হিট। আর যেগুলো স্টিম দিয়ে রান্না করেছে সেগুলো স্টিম দিবেন। যেমন গাজর, ব্রোকলি আপনি স্টিম দেন, তারপর মশলা ছিটিয়ে চাইলে একটু সরিষার তেল দিয়ে, এক্সিলেন্ট একটা খাবার। খালি আমরা কালাভুনা করে ফেলি। তো এই যখন আপনি অর্ধমৃত অথবা অর্ধ জীবন্ত খাবার হবে যখন আপনি আধা হিট দিয়ে রান্না করবেন। আপনি যেন সবজি দেখে চিনতে পারেন, ইয়েস এটা গাজর, এটা অমুক, এটা ধমুক, এটা হবে অর্ধমৃত অথবা অর্ধ জীবন্ত খাবার। আর যদি বলেন যে ভাই আমার বাপ জমিদার ছিল, শ্বশুরবাড়ি চিটাগাং, কালা ভুনা খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে। আপনি যখন এই কালা ভুনা খাবেন আর কালা সবজি খাবেন, ডুবন্ত তেলে ভাজা ডিপ ফ্রাই খাবার খাবেন, আপনি যখন প্রায় ফাস্টফুড খাবেন, এবং বাংলাদেশে ফাস্টফুড মানে এই যে বিরিয়ানি, কাচ্চি খাবেন, এবং এই খাবারগুলো এখন কারা বেশি খাচ্ছে? ওই যে আমি একটু উদাহরণ দিলাম, রাজশাহীতে ছেলে ফাস্টফুড খায়, বাবা উদযাপন করে। শুরুতে পেপার কাটিয়ে দেখেছি যে তরুণরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, ডায়াবেটিস ধরা পড়ছে, স্ট্রোক হচ্ছে। তো চিন্তা করেন, একটা ছেলে যদি ডায়াবেটিস থাকে, হার্টের সমস্যা থাকে, স্ট্রোক থাকে, ও কি লেখাপড়া করবে? আর দেশের ফিউচার, তো নিজের ফিউচার ভাবতে ভাবতে জীবন শেষ। প্রসাব পায়খানা টেস্ট করতে করতে তোর সমস্ত শেষ। কি রকেট নিয়ে চিন্তা করবে আর কম্পিউটার নিয়ে চিন্তা করবে? তার কোনো ফিউচার নেই। আমাদের জাতীয় অধ্যাপক একে আজাদ খান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বাডাসের সভাপতি, তিনি কি বলছিলেন যে আজকে প্রত্যেকটা স্কুলের সামনে ফাস্টফুডের দোকান, মানে এই যে এই প্যাকেটজাত খাবার ঝুলতেছে। অনেক বাচ্চা আছে প্যানকেক ছাড়া স্কুলের ক্লাসে ঢুকে না, হয় তাকে বেরোয় দিতে হবে না আগে দিতে হবে। চিপস ছাড়া স্কুলে ঢুকে না। প্রত্যেকটা স্কুলের সামনে আপনি দেখেন এই দোকান, এইসব ঝুলতেছে। এই জন্য আজকে 19 বছর বয়সে তার ডায়াবেটিস ধরা পড়ছে, 19 বছর 20 বছর বয়সে তার প্রেশার ধরা পড়ছে, তার স্ট্রোক হচ্ছে। এগুলো তো আকাশ থেকে পড়ে না, আমরা অর্জন করছি। তো এগুলো হচ্ছে মৃত খাবার। এই মৃত খাবারে কি পাবেন না? এই 5টা জিনিস পাবেন না। ফাইবার বা আঁশ পাবেন না, আপনি এনজাইম পাবেন না, ফাইটোকেমিক্যাল পাবেন না, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি পাবেন না, এবং লাইফ ফোর্স বা প্রাণ শক্তি পাবেন না। কি পাবেন? পর্যাপ্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আপনি ফ্যাটি হবেন, কিছুদিন পর একটা চেয়ারে বসতে পারবেন না, 2টা চেয়ার লাগবে। খালি খুঁজবেন যে এক মোটা বড় চেয়ার কোনটা। তাহলে কি করতে হবে? আমরা এই আলোচনাকে এভাবে সাম আপ করতে পারি, ডেলি বেসিসে প্রতিদিন কমপক্ষে 70% জীবন্ত খাবার খেতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই 70% জীবন্ত খাবার কিভাবে খাবেন? আমরা এইভাবে সাজাতে পারি যে প্রত্যেক দিন 3 থেকে 4 ধরনের ফল খাবেন। ফল আমরা মাঝে মাঝে খাই, এমনি খাই, কোনো পরিকল্পিতভাবে না। পরিকল্পিতভাবে ফল খেতে হবে। 3 থেকে 4 ধরনের, 1 মুঠ ইনাফ, এই পরিমাণ ইনাফ। 3 থেকে 4 ধরনের ফল খাবেন। আর 3 থেকে 4 ধরনের সালাদ, রেইনবো সালাদ বানানোর চেষ্টা করবেন। যত ধরনের আইটেম দিয়ে সালাদ বানানো যায়, শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম। টমেটোর আবার কয়েক ভ্যারাইটি আছে, আপনার ক্যাপসিকামের কয়েক ভ্যারাইটি আছে। যত ভ্যারাইটি বাড়াবেন এতে কি হবে? এর সাথে আপনি বাঁধাকপি যোগ করতে পারেন, আরও অনেক কিছু। কি হবে? রেইনবো সালাদ। এই রেইনবো সালাদ হচ্ছে পুষ্টির বোমা, পুষ্টির আধার, আপনাকে উজ্জীবিত রাখবে। এইগুলো খেয়ে দেখেন পশু পাখি রাত দিন পরিশ্রম করছে, আর আমরা খালি পেশাব পায়খানা পরীক্ষা করতে করতে ডায়াগনোসিস সেন্টারের টাকা বাড়াচ্ছি।
প্রত্যেক দিন এনশিওর করবেন যে আপনার বাচ্চাকে আগে দুপুরে মেন ফুডের আগে তাকে সালাদ দিবেন, তারপর এমনভাবে সিস্টেম করবেন আর টেস্টি করে রান্না করবেন। আমরা সালাদ কবে খাই বলেন তো, কবে খাই? যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন আবার কি করি, বিরিয়ানির পাশে পিস পিস করে কয়টা গাজর কাটা থাকে আর শসা। এটার উদ্দেশ্য হচ্ছে খেলে খাওয়া, নাহলে বাদ দেয়, এমন অ্যাটিটিউডে পরিবেশন করি। এখন কি করবেন, টেস্টি করে বানাবেন, এর মধ্যে পেঁয়াজ দিবেন, মরিচ দিবেন, ধনে পাতা দিবেন, লেটুস পাতা দিবেন, তারপর আপনার এই যে যা কিছু বলেন সব কিছু দিবেন, একটু টক দই দিবেন, একটু ঘরে বানানো সস দিবেন। ওইটা খেয়ে হুমড়ি খেয়ে পড়বে বাচ্চা। ওর দোষ নাই তো, মূল দোষ হচ্ছে বাবা মার, তারপর বড় হয়ে গেলে তার। প্রথমে বাবা মার। আর কি করবেন, সকালে 11টার দিকে 1 গ্লাস গ্রিন জুস খাবেন, ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, থানকুনি পাতা, তুলসী পাতা, যত পাতা আছে যেগুলো খাওয়া যায় সবগুলোকে নিয়ে অল্প অল্প করে নিয়ে ব্লেন্ডারে নেবেন, অল্প পানি নেবেন, একটু আদা নেবেন, একটু জিরা নেবেন, 3-4টা আমলকি নেবেন বিচি ছাড়া, একটু হিমালয়ান সল্ট, ব্লেন্ড করেন, ছাঁকেন, গ্লাসে নেন, একটু মধু যোগ করেন, পৃথিবীর সেরা জুসটা খেয়ে ফেলবেন। খেয়ে দেখেন না, যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না, প্লিজ খালি কয়েকদিন খেয়ে দেখেন। ওই বাদাম যেগুলো বলছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন কোথায় ছিল আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আপনি নিজে বিস্মিত হবেন নিয়ন্ত্রণ কাকে বলে। প্রতিদিন 1 গ্লাস গ্রিন জুস খাবেন, আর সব ধরনের বাদাম সপ্তাহে 5 দিন। গ্রিন জুস প্রত্যেক দিন খেতে পারবেন, তারপরে সপ্তাহে 5 দিন বাদাম, সব ধরনের বাদাম অল্প 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 করে সব ধরনের নেবেন, কম দামিটা বেশি নেবেন আর বেশি দামিটা কম নেবেন। তারপর ভিজায় রাখবেন। এর সাথে বীজ নেবেন, 3 ধরনের বীজ নেবেন বাদামের সাথে, মিষ্টি কুমড়া বীজ, সূর্যমুখী বীজ এবং তরমুজের বীজ ভিজায় রাখবেন। সকালবেলা 2-3টা খেজুর নেবেন, একটু কাঁচা আদা নেবেন, কাঁচা হলুদ নেবেন, কাঁচা রসুন নেবেন, চাইলে একটু টক দই মিশাবেন। আরে সেই রকম একটা ব্রেকফাস্ট হবে। খালি আমরা খিচুড়ি আর ভাত আর রুটি ছাড়া মনে হয় যে কিছু খাইলাম না পৃথিবী। আর কি করবেন, মাঝে মাঝেই সপ্তাহে 3-4 দিন বিন খাবেন, সয়াবিন খাবেন, তারপর ওই যে এখন তো মটরশুঁটি উঠছে, মটরশুঁটি খাবেন, এগুলো জীবন্ত খাবার। আর সব দিন অঙ্কুরিত ডাল, এই অঙ্কুরিত ডালের ভিতরে আছে ভয়াবহ পুষ্টি। এমনি ডাল আর অঙ্কুরিত ডালের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। আপনি ছোলা, মুগ, মসুর, মাসকলাই একে অঙ্কুরিত করে ফ্রিজে রাখবেন, প্রত্যেক দিন, এখানে 4-5 দিন না, প্রত্যেক দিন খাবেন, টকবক টকবক করে ফুটবেন এনার্জিতে। গেল 70%, বাকি থাকলে কত? 30। এই 30% কীভাবে সাজাবেন, দ্যাটস কোয়েশ্চেন। আমরা বলছি বেশি বেশি অর্ধমৃত খাবার আর খুব অল্প পরিমাণে মৃত খাবার, হিটের অনুযায়ী। তাহলে পূর্ণ হিট দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করবেন, এটা হচ্ছে মৃত খাবার। তাহলে আমরা এইভাবে ডিশ তৈরি করতে পারি। একটা প্লেট নেবেন ভাত, সেই অর্থে মৃত খাবার। 1 কাপ ভাত নেবেন, 1 কাপ লাল চালের ভাত, তারপর 1 পিস মাছ অথবা 1 পিস মাংস, সবজি নেবেন একদম ভাতের 4 গুণ 5 গুণ, কারণ এটা অর্ধমৃত আর এ দুটো হচ্ছে মৃত। সাথে ডাল, সালাদ এর সাথেও নিতে পারেন। খান না এইভাবে, ওজন বেশি থাকলে ধাই ধাই করে কমতে শুরু করবে। একদম নিশ্চিত থাকেন, ভাতটাকে লিমিট করতে হবে, ফিক্স। এরপরে একটা ভাতও নেবেন না। আর কি করবেন, অ্যাভয়েড 3 হোয়াইট পয়জন। আজকে টেকনোলজিক্যাল খাবার আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ইনফ্লামেশন, প্রদাহ, এবং এই প্রদাহ আমাদের শরীরে সারাক্ষণ প্রদাহ চলছে। এই আর্থ্রাইটিস, এই গিরা ব্যথা, এই উমুক ব্যথা, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিস, উমুক ধুমুক। এর পেছনের প্রধান কারণ হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট, বিশেষ করে চিনি, সাদা চাল এবং সাদা ময়দা। কি করবেন, এর বিকল্প হিসেবে গুড় খাবেন। সিজন চলছে এখনও, আপনি খেজুর গুড়, একদম ভালো সোর্স থেকে খেজুর গুড় কিনে ডিপে রেখে দেন। সারা বছর ধরে আপনি খেজুর গুড় খান, পায়েস খান খেজুর গুড় দিয়ে, চা খান খেজুর গুড় দিয়ে, কোনো অসুবিধা নেই। আর সাদা চালের জায়গায় লাল চাল, সাদা ময়দার জায়গায় লাল আটা। আর কি করবেন, তেলের ব্যাপারে একটা আমাদের সিদ্ধান্ত পরিষ্কার যে কোনো তেলই উপকারী না, পরিষ্কার সিদ্ধান্ত। কেন? দিস ইজ রিফাইন্ড ফুড। সূর্যমুখী তেল কোত্থেকে তৈরি হয়? সূর্যমুখী বীজ থেকে। আমরা বলছি সূর্যমুখী বীজ খান। একটা ব্যাপার হচ্ছে, বিজ্ঞানীরা সৃষ্টিকর্তার থেকে বেশি জেনে গেছে, আই ডোন্ট বিলিভ ইট। আপনি সব কিছু ফেলে দিয়ে শুধু তেলটা নিলেন কেন? পুরোটা খেলে সমস্যা কি? আর প্রতিদিন 1 মুঠ সূর্যমুখী বীজ খান, হয়ে গেল। আপনি অনেক কিছু পাবেন, সাথে তেলও পাবেন। আর তেল কোনো খাওয়ার জিনিস হলো না, তেলের কোনো টেস্ট আছে? খেয়ে দেখেন তো, মুখে দিয়ে দেখুন, বমি করে ফেলেন ভক করে। খামাখা এটা দিয়ে সবজির আর সব কিছু 12টা বাজায়। তো কতটুকু খাবেন? প্রতি মাসে মাথা পিছু 1/2 লিটার। 4 জনের পরিবারের সদস্য হলে মাথা পিছু 2 লিটার। এটা দিয়ে তাকে মেয়েরা ভাবতেছে, বলে কি, এ তো আমার প্রতি সপ্তাহে লাগে। আস্তে আস্তে কমাবেন। আর কি করবেন, NIH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ
তারা বলছে সুস্থতার বহুলাংশে নির্ভর করে আমাদের দেহের অণুজীবের উপর, জীবাণুর উপর, মানে ব্যাকটেরিয়ার উপর। এতদিন তো ব্যাকটেরিয়া ধুইতে ধুইতে জান শেষ হয়ে গেলাম, এখন বলছে এইটা আমাদের জন্য উপকারী। ওরা যদি না থাকে মরে যাবো, আমি বাঁচবই না। 70 কেজি ওজনের একজন মানুষের দেহে যে পরিমাণ সেল বা কোষ থাকে এর পরিমাণ হচ্ছে 30 ট্রিলিয়ন। ওই 70 কেজি ওজনের মানুষের দেহে অণুজীব বা জীবাণু থাকে 39 ট্রিলিয়ন। 9 ট্রিলিয়ন বেশি। আপনার শরীরের সেলের থেকে জীবাণুর সংখ্যা বেশি, 9 ট্রিলিয়ন। এবং এরা থাকে কোথায়? আপনার মুখ, নাক, আপনার ত্বক, আপনার পরিপাকতন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্রে। এর মধ্যে সবচেয়ে বেশি থাকে কোথায়? পরিপাকতন্ত্রে। পরিপাকতন্ত্রের ঠাসা কোটি 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 ব্যাকটেরিয়া দিয়ে। এর ভিতরে 2 ধরনের ব্যাকটেরিয়া আছে, একগুলো ক্ষতিকর আর একগুলো হচ্ছে উপকারী। এই উপকারী জীবাণু আপনাকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা দিয়ে রাখছেন। আজকে এই মুহূর্তে আমরা যারা উপস্থিত আছি, কেউ কি বলতে পারবেন আপনার পেটে কোনটা বেশি আছে? এটা না এটা? ক্ষতিকর বেশি অধিকাংশরই। কিছু থাকতে পারে, কেন? বিকজ অফ ফুড হ্যাবিট। তাহলে কি করতে হবে? এটা বাড়াইতে হবে। যখন এটা বাড়বে তখন এটা অটোমেটিক্যালি নিচে নেমে যাবে, সংখ্যা কমে যাবে। এবং এটা, এই উপকারী অণুজীবকে বলা হয় প্রোবায়োটিক্স। তাহলে কি করতে হবে? প্রত্যেকদিন উপকারী জীবাণু খেতে হবে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। প্রত্যেকদিন জীবাণু খাবো? জি, প্রত্যেকদিন জীবাণু খাবেন। এবং এই উপকারী জীবাণু সমৃদ্ধ খাবারকে বলা হয় প্রোবায়োটিক ফুড। সবচেয়ে জনপ্রিয় প্রোবায়োটিক ফুড হচ্ছে টক দই। টক দই দিয়ে তৈরি অন্যান্য খাবার, ঘোল হতে পারে, মাঠা হতে পারে, পনির হতে পারে। তো সবচেয়ে জনপ্রিয় প্রোবায়োটিক ফুড। প্রত্যেক দিন টক দই খাবেন। আর পান্তা ভাত, শীতের দিনে একটু মুশকিল, শীতের দিনে ছাড়া আপনি বছরে অধিকাংশ সময় সপ্তাহে 2-3 দিন পান্তা ভাত খাবেন, ফুল অফ প্রোবায়োটিক্স। কোটি দেখার আগেকার জীবন মানুষ আমরা বোকা ভাবতাম, ওরা আমাদের থেকে ভালো জানতো। আর আমরা আজকে চালাক সম্প্রদায়, ফাস্টফুড খাইতে খাইতে 30 বছর বয়সে ডায়াবেটিস বাধা হয় যাতায়াত করছি ডাক্তারের চেম্বারে। আমরা নাকি বেশি চালাক। অন্যান্য প্রোবায়োটিক ফুড কী কী আছে? পনির, ঘোল বা মাঠা, লাচ্ছি, ফার্মেন্টেড সয়া দুধ, ফার্মেন্টেড বাঁধাকপি। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে। খাবার খুব গুরুত্বপূর্ণ, অনেক উপকারী, খুবই ভিটামিন সমৃদ্ধ এবং সেই রকম, কিন্তু কখন খাবেন, কতটুকু খাবেন, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। কিভাবে খাবেন এটা আমাদের প্রত্যেকে জানতে হবে। সকালে সবচেয়ে বেশি খাবেন, অর্থাৎ তুলনামূলক বেশি পরিমাণে খাবেন সকালে। স্টোমাকের 3 ভাগের 2 ভাগ খেতে হবে, এই ফর্মুলায় সবচেয়ে বেশি খাবেন সকালে। তার থেকে একটু কম খাবেন দুপুরে, এবং একদম কম ফকিরের মতো খাবেন রাতে, মানে সন্ধ্যায়। নট রাত, সন্ধ্যায়। পৃথিবীর কোনো প্রাণী দিনে খেলে রাতে খায় না, রাতে খেলে দিনে খায় না। অতএব আপনার খাবার রাতের আগে শেষ করতে হবে, সন্ধ্যায়। এবং সন্ধ্যা 7টার ভিতরে রাতের খাবার শেষ করবেন। চীনে যান, জাপানে যান, ইংল্যান্ডে যান, আপনি এক বদমাইশ হচ্ছে আমেরিকানরা। এই ব্যাটারা আমাদেরকে এক্সপোর্ট করছে তাদের অস্বাস্থ্যকর ফুড এবং অস্বাস্থ্যকর লাইফ স্টাইল। রাত 9টায় 10টায় আমরা খাই, 12টার সময় খেলা দেখতে দেখতে খাই, 3টার সময় যদি খেলা চলে তো তখনও খাই। ব্রেকফাস্ট সবচেয়ে বেশি, লাঞ্চ মিডিয়াম, ডিনার একদম কম। ফিগার হবে এরকম। আর যদি বলেন দেখেন ভাই, আমার সকালবেলা নাস্তা খাওয়া হয় না, বউ ঘুম থেকে ওঠে না, আমি টোস্ট খেয়ে অফিসে যাই, দুপুরে অফিসে লাঞ্চ করি, আর রাতে, তবে তার রান্না খুব ভালো, রাতে ফিরে সেইভাবে আমি ডিনার করি, তাহলে আপনার ফিগার হবে এই রকম। সেইভাবে যেহেতু আপনি ডিনার করেন তাহলে ওই রকম একটা ফিগার হবে। আপনি ব্রেকফাস্ট সবচেয়ে কম করেন, লাঞ্চ মিডিয়াম করেন এবং ডিনার সবচেয়ে বেশি করেন, আপনার ফিগার হবে এই রকম। এবং এই ফিগারে আপনি কেউ আপনার নষ্ট করতে পারবে না, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। তাহলে কি করবেন? কাল থেকে কেউ আর নাস্তা করবেন না। আরে এখনই বললেন যে আপনি বেশি করে ব্রেকফাস্ট করতে হবে, মানে নাস্তা করা যাবে না। তাহলে কি করবেন? ব্রেকফাস্ট করবেন। খেয়াল করবেন, নাস্তা এবং ব্রেকফাস্ট এই দুটোর মধ্যে মিনিংয়ে আকাশ পাতাল তফাৎ। নাস্তা নাস্তা, এর কি মিনিং আছে? বিকালেও আমরা নাস্তা করি, সকালেও নাস্তা করি, কিন্তু ব্রেকফাস্ট আপনি শেষ খাবার খেয়েছেন সন্ধ্যা 7টায়, আর প্রথম খাবারটা খাচ্ছেন সকাল 7টায়। আপনি 12 ঘন্টা পর ফাস্টিং ভাঙতেছেন। দিস ইজ কল্ড ব্রেকফাস্ট। পৃথিবীর কোনো প্রাণী দিনে খেলে রাতে খায় না, রাতে খেলে দিনে খায় না। সমস্ত পশু পাখি দেখেন তাদের আস্তানায় চলে যায় কখন? সন্ধ্যায়। গোধূলি লগ্নে পাখিরা ফিরে আসে কিচিরমিচির করতে করতে। সন্ধ্যা যখন অন্ধকার নামলো, চুপ। সমস্ত গরু, ছাগল, ভেড়া, তারপর মুরগি সব তাদের খুল্লায় ঢুকে যাচ্ছে তাদের বাসস্থানে, এক্সেপ্ট মানুষ। সন্ধ্যার সময় 1 রাউন্ড খায়, রাতে ফাইনাল খাবার খায়, এরকম ভুঁড়ি নিয়ে চলাফেরা করে। তো কি করবেন?
ভুঁড়িটাকে ঠিক রাখতে হবে। এই ভুঁড়ি পেট ভেরি ইম্পর্টেন্ট। এখনকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্লোগান, পেট ফিট তো মাথা ফিট। আগে বলা হতো মাথা আপনার পেটকে নিয়ন্ত্রণ করে, আর এখন বলা হচ্ছে আপনার পেট আপনার মাথাকে নিয়ন্ত্রণ করে। এবং পেটের মাপ, আমাদের প্রত্যেকেরই পেট কিন্তু এরকম ছিল, শ্বশুর বাড়ি যাবেন এরকম হয়ে গেছে। তাহলে কি করবেন? শ্বশুর বাড়ি যাবেন কিন্তু বলবেন আমি রাতে খাই না, যা দিবেন সকালবেলা এবং দুপুরবেলা, আপনি সারা জীবন স্মার্ট থাকবেন, একদম ফ্যাক্ট, প্রুভড। আর কি করবেন? কোমরের মাপ জানতে হবে, প্রত্যেকের কোমরের মাপ। কোমরের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার উচ্চতার অর্ধেক বা তার কম। যদি আপনার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি মানে 70 ইঞ্চি হয়, তার মানে কোমরের মাপ হবে 35 ইঞ্চি বা তার কম। আর মানুষের ফিগার বজায় রাখতে হবে, প্রত্যেকটা প্রাণীর ফিগার ফিক্সড। হরিণ হরিণের মতো, হাতি হাতির মতো, আমরা কেউ হরিণের মতো, কেউ হাতির মতো, কেউ মাঝামাঝি। এই ফিগারটা ঠিক রাখতে হবে, আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আর 6 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ওষুধটার নাম হচ্ছে ঘুম। যখন ঘুমাতে যাবেন দুটো কাজ আপনি নিশ্চিত করবেন, তাহলে গভীর ঘুম হবে। 1, ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে স্ক্রিন থেকে বেরিয়ে আসবেন, মোবাইল। 2, পানি কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা আগে লাস্ট পানি পান করবেন। আমাদের একজন পরিচিত ভদ্রলোক আছেন, তার ওয়াইফ ঘুমাতে যাওয়ার সময় জাস্ট শেষ 1 গ্লাস খেয়ে ঘুমাতে যায়, 2 ঘন্টা পর উঠে আবার পেশাব করে আবার 1 গ্লাস খেয়ে ঘুমায়, সারা রাত শুধু চলতে থাকে। ফলে সকালবেলা ঘুম থেকে উঠে না, বলে শরীর খারাপ করতেছে। তো শরীর খারাপ না করবে কি ভালো করবে? কি করবেন? সারাদিন পানি পান করবেন, ঘুমানোর 2 ঘন্টা আগে পানি পান স্টপ। সারা রাত একদম নির্ভেজাল ঘুম দিবেন, সকালবেলা উঠে আবার 1 লিটার পানি পান করবেন। আমি কি বোঝাতে পেরেছি? দিস ইজ সায়েন্টিফিক। আর যদি ধূমপানের অভ্যাস থাকে, প্লিজ কুইট করেন দ্রুত, না হলে সে আপনার বংশকে নির্বংশ করে ছাড়বে। আর এখানে কতজন আছি আমরা, এদের পরীক্ষা করা হয়, 85% ক্ষেত্রে ভিটামিন ডি কম পাবো। দিস ইজ ট্রু। তো সেই জন্য কী করবেন? 1, সায়েন্টিফিক লাইফস্টাইল লিড করতে হবে। 2, মাঝে মাঝে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন। 40,000 পাওয়ার ভিটামিন ডি সপ্তাহে 1টা করে খাবেন, বছরে 2 বার কোর্স করে ফেলবেন, নিঃসন্দেহে করবেন, কোনো ক্ষতি হবে না, কারণ অধিকাংশই হচ্ছে নিচে আছেন। আর সপ্তাহে 2-3 দিন রোদ পোহাবেন, সানবাথ করবেন 10 থেকে 20 মিনিট, সকাল 10টার পূর্বে। এটা অবশ্য খড় রোদের ক্ষেত্রে, সকাল 10টার পূর্বে, দুপুর 3টার পরে। এখন তো আবার গরম হচ্ছে, শীতকালে ঠিক আছে দুপুরে দিয়ে করতে পারবেন, কিন্তু অন্য সময় একদম 10টার আগে অথবা দুপুর 3টার পর, তাহলে আলট্রাভায়োলেট রের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। আর কি করবেন? এই যে আমরা প্রচুর মোবাইল ইউজ করছি, স্ক্রিন ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, ডেস্কটপে বসে থাকছি, এখান থেকে রে বেরিয়ে আমাদের পজিটিভ চার্জ অতিরিক্ত বেরিয়ে আমাদের শরীরকে পজিটিভলি চার্জ করে ফেলছে। বিজ্ঞানীরা বলছেন এতে কি হচ্ছে? আপনার ঘুম ডিস্টার্ব হচ্ছে, পারফেক্ট ঘুম হচ্ছে না, ইরিটেবিলিটি হচ্ছে, অস্থির থাকছেন আপনি। এটা দূর করার জন্য তারা বলছে খালি পায়ে মাটিতে হাঁটবেন। কি হবে? মাটি হচ্ছে নেগেটিভলি চার্জড, মাটি থেকে নেগেটিভ চার্জ উপরে উঠে সেই পজিটিভ চার্জকে নিউট্রাল করে ফেলবে, আপনি চমৎকার স্বস্তির একটা জীবন পাবেন। আর অনেক ভালো ভালো খাবার, পুষ্টিকর খাবার, সেই রকম উপকারী খাবার, তারপরে আপনাকে কি করতে হবে? বিরতি দিতে হবে, মেশিনকে বিরতি দিতে হবে। সপ্তাহে অন্তত 1 দিন রোজা, উপবাস বা ফাস্টিং করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। অন্তত 1 দিন যদি আমরা ফাস্টিং করি, চমৎকার আপনার পুরো সিস্টেম রেস্ট পাবে। এটা বলে অটোফ্যাজি। আমাদের শরীর একটা মেশিন, হরমোন তৈরি হচ্ছে, এনজাইম তৈরি হচ্ছে, কত কিছু তৈরি হচ্ছে, সাথে বর্জ্য পদার্থ। ইন্ডাস্ট্রিতে কী হয়? বর্জ্য পদার্থ তৈরি হয়। এই যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, ওয়েস্ট প্রোডাক্ট, এটা কে বের করবে? আমাদের শরীরে প্রত্যেকটা সেলের ভিতর ডাস্টবিন আছে, এই ডাস্টবিনের নাম হচ্ছে লাইসোজোম। লেটেস্ট গবেষণা হচ্ছে এই লাইসোজোম চমৎকার কাজ করবে যদি আপনি মাঝে মাঝে ফাস্টিং থাকেন। আমরা যে আলোচনা করলাম একে বলা হয় সায়েন্স অফ লিভিং, জীবনযাপনের বিজ্ঞান। এবং আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, এই সময়ের চমৎকার জীবনযাপনের বিজ্ঞান হচ্ছে কোয়ান্টাম মেথড। কারণ আমরা একটা সাবজেক্টে পড়াশোনা করেছি, অবশ্যই রোজগারের আশায় ডেফিনেটলি করতে হবে, কিন্তু জীবনটাকে কি করে যাপন করতে হবে, এই পড়ালেখাটা আমাদের অধিকাংশই এডুকেশন ইনস্টিটিউটে নাই। সেটাই এখন আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীরা শেখাচ্ছেন। দ্য সায়েন্স অফ লিভিং নামে জীবনযাপনের বিজ্ঞান। এবং বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় জীবনযাপনের বিজ্ঞান হচ্ছে কোয়ান্টাম মেথড। তো এটি প্রত্যেক মাসে আমাদের 4 দিনের কোর্স হয়ে থাকে। তো আগামী এপ্রিলে আছে। ইতিমধ্যে আমাদের 500-এর বেশি ব্যাচ হয়ে গেছে, 499 ডাব্লিউ পর্যন্ত হয়ে গেছে। নেক্সট এক্স ব্যাচ। আমি এইটুকু বলতে পারি, জীবনকে নতুন করে জানার জন্য, নতুন দৃষ্টিতে ব্যাখ্যা করার জন্য, জীবনকে উপভোগ করার জন্য চমৎকার একটি গাইডলাইন পাবেন আপনি 4 দিনের প্রোগ্রামে। এটিতে অংশ নিতে পারেন।
এই ছিল আমাদের আয়োজন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।